সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পড়ার পক্ষ থেকে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি জাকির তাজওয়ার। গতদিন আমরা কিন্তু যেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাদের সাথে ইতিহাসের আমরা একটা মেগা এমসিকিউ ক্লাস করাবো, সেই সাথে সৃজনশীল ক নাম্বার, খ নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ সম্পূর্ণ সৃজনশীল কীভাবে তোমরা সুন্দরভাবে কম্প্যাক্টভাবে প্রিপারেশন নিতে পারবে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা কথা বলবো যে একেবারে যারা খুব ভালো করে পড়াশোনা করোইনি এইটুকু সময়ে তারা কিভাবে ভালো করে পড়ে একটা ভালো নাম্বার তুলতে পারবে, কোন কোন জায়গা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ব্যাপার নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। আমাকে একটু জানিয়ে দাও আমার কথাগুলো ক্লিয়ার কিনা, বোর্ডটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এবং সেই সাথে ইতিহাস বিষয়ের কোন কোন অধ্যায় তোমাদের সমস্যা আছে। এই একটা ক্লাসের মাধ্যমেই তোমাদের ইতিহাসের ফুল সিলেবাস আমরা কভার আপ করব। যারা যারা জয়েন করেছো একটু পানি খেয়ে খাতা কলম নিয়ে বসে যাও। ইনশাল্লাহ আজকের ক্লাসের পর ইতিহাস নিয়ে তোমাদের যেই ভয় শঙ্কা সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমরা মহান সৃষ্টিকর্তার নামে ক্লাসটা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সাথে বলে নেই, প্রথমেই তোমাদের কাছে অনুরোধ জানাবো, যারা যারা ক্লাসে জয়েন করেছো একটা করে রিঅ্যাক্ট দিয়ে ফেলো, 2 জন করে বন্ধুকে মেনশন করো, এবং সেই সাথে যারা আজকের এই ক্লাসের পিডিএফ চাও তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করো। প্রথমে আমাদের যে অধ্যায় 1, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে দেখো। ভারতে কিন্তু অনেকেই আসছে, ভারতে কিন্তু পর্তুগিজ আসছে, ওলন্দাজ আসছে, তারপর ভারতে কারা আসছে বলো? ভারতে ডেনমার্ক আসছে, ডাচ আসছে, ফরাসি আসছে, এবং সেই সাথে ইংরেজরাও আসছে। এই এতগুলা গোত্র আসার পরেও ইংরেজরাই কেন টিকে থাকলো, বাকি কেউ কেন ভারতবর্ষে টিকে থাকতে পারলো না, সেইটা নিয়েই আমাদের এই অধ্যায়। এই অধ্যায়ের শুরুতে যদি আমি চলে যাই, শুরুতে আমরা দেখতে পাই 1498-এ ভাস্কো দি গামা নামক একজন ভদ্রলোক আটলান্টিক মহাসাগরের সাথে এই ভারত সাগরের একটা কি করে, একটা যাতায়াত পথ কিংবা নৌপথ বা সমুদ্রপথ আবিষ্কার করে। ভদ্রলোক এসে ভারতের একটা বন্দর, কি নাম বলো? কালিকট বন্দর, কালিকট বন্দরে নামে, এবং তৎকালীন এখানে রাজা হিসেবে দায়িত্বে ছিল জ্যামিরন। এই জ্যামিরন যেহেতু আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একজন ভদ্রলোক দুইটি মহাদেশের সংযোগ স্থাপন করেছে, তাই ফুল দিয়ে এই ভাস্কো দা গামাকে বরণ করে নিয়েছিল। তারপরে যেহেতু ভাস্কো দা গামা এই পথ আবিষ্কার করেছে, পর্তুগিজরাই প্রথম ভারতবর্ষে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য। এই ব্যবসা বাণিজ্য করতে এসে তারা দেখে এই দেশের মানুষেরা যেহেতু অনেক সহজ সরল এবং এই দেশ ধন সম্পদে ভরপুর, এই দেশে পণ্যের মূল্য কম, পণ্যের মান ভালো, এই জন্য বাংলায় ভারতে অনেক দিন আগে থেকেই কিন্তু আরবীয়রা, বা আমি যদি বলি আরব বণিকরা, আরব সওদাগররা ব্যবসা করত। তাই ইউরোপের যারা যারা ছিল তারাও আস্তে আস্তে এই উপমহাদেশে ব্যবসা করা শুরু করলো। অ্যাজ আ রেজাল্ট কি হলো? অ্যাজ আ রেজাল্ট একে একে পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক, ডাচ, ফরাসি, ইংরেজ এরা সকলেই আসতে শুরু করলো, এবং ব্যবসা বাণিজ্য করতে করতে দেখা গেল অনেকেই ব্যবসায় লাভ করতে পারল না, তারা নিজেদের তল্পি তল্পা গুটিয়ে এখান থেকে চলে গেল। কিন্তু ইংরেজরা একেবারে শেষ পর্যন্ত টিকে থাকলো, বাণিজ্য করলো, লাভ করলো, তাদের লোভ বৃদ্ধি পেল, তারা অত্যাচার নির্যাতনের মাধ্যমে এই দেশের মানুষকে দাসে রূপান্তর করলো এবং শোষণ করলো শাসনের নামে, এবং দীর্ঘ প্রায় 190 বছর শাসন করার পরে তারা কিন্তু এই দেশ ত্যাগ করে ভারতবর্ষকে
ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে ভাগ করে চলে গেল। যদিও পাকিস্তানকে আসলে অ্যাকচুয়ালি ভাগ করে নাই তারা, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটি পৃথক রাষ্ট্রকে তারা শুধু নামে ভাগ করেছিল। পরবর্তীতে কিন্তু দীর্ঘ লড়াই সংগ্রামের পর সেই ভারতবর্ষ বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল। মানে ভারতবর্ষের পাকিস্তানটা পরে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে গিয়ে বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল। এই হচ্ছে এই অধ্যায়ের কনটেক্সট। চলো আমরা একটু দেখি, কিছু এমসিকিউ দেখব। তার আগে বলে নেই, আমরা যেই এমসিকিউগুলো দেখব অবশ্যই টপ গ্রেডেড, বিগত বছরে বারবার এসেছে এমন এমসিকিউই দেখব। যারা যারা ক্লাসে জয়েন করেছেন একটু আমাকে জানান তো যে কথা ক্লিয়ার কিনা। কয় ঘন্টার ক্লাস? আমরা 2 ঘন্টা খুব মনোযোগ দিয়ে ক্লাস করব ইনশাল্লাহ। আমাদের সব ক্লিয়ারলি হবে। যারা যারা ক্লাসে রিঅ্যাক্ট দেন নাই, ক্লাসে উপস্থিত আছেন রিঅ্যাক্ট দেন নাই, কমেন্ট করেন নাই, একটু বলেন। প্রথম অধ্যায় থেকে শুরু করব, আপনাদের পুরা বই অর্থাৎ পুরা সিলেবাস আমরা কভার করব। ধৈর্য থাকতে হবে, প্রত্যয় থাকতে হবে, ভালো করার ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা শক্তি থাকলে খুব দারুণভাবে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই মহান সৃষ্টিকর্তার নামে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম কোশ্চেন, ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? একটু আগেই আমি এই গল্প আপনাদেরকে শুনিয়েছি। কে করেছেন? ভাস্কো দা গামা করেছেন। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করে ভাস্কো দি গামা। এই ভাস্কো দি গামা কি ছিল? এই ভাস্কো দি গামা ছিল পর্তুগিজ। কি ছিল বলেন? পর্তুগিজ ছিল। ওকে, তারপরে আসেন, চলে যাই 2 নম্বরে। অ্যান্সার করবেন, ঠিক হোক ভুল হোক অ্যান্সার করবেন। আমি তো অ্যান্সার বলেই দিব। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ, কলকাতা, নয়াদিল্লি, আগ্রা। ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত। এই ফোর্ট উইলিয়াম দুর্গ কাদের দুর্গ ছিল একটু বলেন তো? ফোর্ট উইলিয়াম দুর্গর নামকরণটা কিভাবে করা হয়েছে কে জানেন? একটু কমেন্টে বলে দেন। কোথায় ছিল? কলকাতায় ছিল। চলে যাচ্ছি 3 নম্বরে। যেহেতু আজকে আমাদের অনেক কিছু পড়তে হবে, আমি একটু জোরে জোরে যাব, ফাস্ট যাব। আপনাদেরও আমার সাথে তাল মিলায়ে দ্রুত যাইতে হবে। ওকে, অনেকে অ্যান্সার করতেছেন, চমৎকার। অ্যান্সার করেন, ঠিক হোক ভুল হোক আপনারা আপনাদের অ্যান্সার করে যাবেন। ওকে, যারা ক্লাসে জয়েন করেছেন একটা করে রিঅ্যাক্ট দিবেন। আর যারা সারা বছর না পড়ে আজকেও এসে বলেন ধৈর্য নাই, তাদের জন্য আমাদের আর শব্দ ব্যয় করার কোনো ইচ্ছা নাই। আইদার আপনি ভালো করতে চাইলে পড়াশোনা করবেন, আর ভালো না করতে চাইলে করবেন না। ইটস আপ টু ইউ। শেষ সময়ে এসেও যদি কারো ভালো লাগে না, পড়তে মন চায় না, পড়তে পারবো না, মানে এই রকম কথা বলেন, তাদের জন্য আমরা কোনো শব্দ অক্ষরধ্বনি ব্যয় করব না। বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? দেখেন, বক্সারের যুদ্ধে কার কার মধ্যে হয় বলেন? বক্সারের যুদ্ধ কার কার মধ্যে হয় একটু আমাকে এটা বলে ফেলেন। আর কত সালে হয় সেটা আমি বলে দিচ্ছি। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। কত সালে? 1764 সালে। ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার পরে তারা কি করে? তারা ক্ষমতায় বসায় মীর জাফরকে। সিরাজউদ্দৌলার পরে মীর জাফরকে ক্ষমতায় বসায়। তার পরবর্তীতে মীর জাফরের জামাতা মানে মেয়ের হাজবেন্ডকে তারা আবার ক্ষমতায় বসায়। তার নাম হচ্ছে মীর কাসেম। মীর কাসেম। এই মীর কাসেম ছিল একজন স্বাধীনচেতা মানুষ। তিনি ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয়। তৎকালীন সময় বিভিন্ন চাকরিতে বা বড় বড় দপ্তরে ইংরেজদেরকে প্রাধান্য দেওয়া হতো। তিনি সেই জায়গাগুলোতে যারা ইংরেজদের মানে কি বলবো দাসত্ব করে সেই সব মানুষকে সরিয়ে তিনি সেই প্রশাসন সংস্কার করেছিলেন। তিনি ইংরেজদের উপর বিভিন্ন কর চাপিয়ে দিয়েছিলেন। এসব বিভিন্ন কারণে মীর কাসেমের সাথে ইংরেজদের কি যুদ্ধ হয়? ইংরেজদের বক্সার যুদ্ধ হয়। এই যুদ্ধ কবে হয়? 1764 সালে। এরপরে চলে আসেন, আমরা একটা উদ্দীপক পড়ব। রসুলপুর গ্রামে একটি বণিক গোষ্ঠী মানে বাণিজ্যিক গোষ্ঠী বা ব্যবসায়িক গোষ্ঠী এসে সেখানকার শাসন ক্ষমতার ভাগ নেয়। শাসনের অব্যবস্থাপনা বা মিসম্যানেজমেন্টের ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা যায় এবং 1/3 লোক মারা যায়। রসুলপুর গ্রামের শাসন ক্ষমতা ভাগের সাথে বাংলার কোন শাসন ব্যবস্থার মিল রয়েছে?
ঔপনিবেশিক, সুশাসন, প্রত্যক্ষ নাকি দ্বৈত শাসন? এখানে আপনারা অনেকেই বলবেন ঔপনিবেশিক শাসন, কিন্তু অ্যান্সার হবে দ্বৈত শাসন। কেন? কারণ এখানে কিন্তু বলাই আছে অব্যবস্থাপনার ফলে দুর্ভিক্ষ দেখা যায় এবং 1/3 লোক মারা যায়। আমি যদি আপনাদের মনে করিয়ে দেই, ভারতবর্ষেও একটা দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের নাম কি ছিল বলেন? ৭৬-এর মন্বন্তর। কি ছিল? ৭৬-এর মন্বন্তর। সেই দুর্ভিক্ষে প্রায় ৩ কোটি মানুষের ভেতরে 1 কোটি মানুষ, মানে 1/3 মানুষ মারা যায়। এই জন্য এটার সাথে আমার কিসের সম্পর্ক? দ্বৈত শাসন। এরপরে আসেন পরের এমসিকিউ এ যাব। এরূপ শাসন ব্যবস্থার ফলে সৃষ্ট দুর্ভিক্ষ কত খ্রিস্টাব্দে হয়? কত খ্রিস্টাব্দে হয় বলেন? বাংলায় ৭৬ ছিল, ইংরেজিতে ১৭৭০। তাইলে ১৭৭০ সালে এই দুর্ভিক্ষ হয়। 5 পর্যন্ত কারো কোনো কনফিউশন, কোশ্চেন জানার ইচ্ছা থাকলে আমাকে একটু কমেন্টে জানাইতে হবে। আজকের এই ক্লাস থেকে আপনারা হুবহু কমন পাবেন ইনশাল্লাহ। আজকের এই ক্লাসে প্রত্যেকটা অধ্যায়, সিলেবাসে থাকা প্রত্যেকটা অধ্যায় আমরা রিভিশন দিব। সো অবভিয়াসলি যারা যারা ক্লাসে জয়েন করেছেন ধৈর্য ধরেন, শেষ পর্যন্ত থাকেন এবং ক্লাসের পিডিএফটি পেতে ক্লাসটা শেয়ার করে ডান লিখে দেন। এই পর্যন্ত যাদের ক্লিয়ার একটু ক্লিয়ার বলে দেন। ওকে, ঠিক আছে। এরপরে আসেন, ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমনের উদ্দেশ্য কি ছিল? ব্যবসা করা, সাম্রাজ্য বিস্তার করা, যুদ্ধ করা, ভ্রমণ করা? অ্যান্সার দিয়ে ফেলেন, কি হবে? অনেকে ক্লাসে আছেন, রিঅ্যাক্ট দিচ্ছেন না, শেয়ার করছেন না, একটু দ্রুত করে ফেলেন। আচ্ছা, ঠিক আছে। অবভিয়াসলি তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা, কিন্তু ব্যবসা করতে এসে ধীরে ধীরে তারা কিন্তু বিভিন্ন অন্যান্য কাজের সাথে জড়িত হয়ে গেছে। যেমন তারা ভেবেছিল যে আমাদেরকে তাদের একটা শাখায় পরিণত করবে, আমাদের শোষণ করবে, কিন্তু মেইনলি তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা। ওকে, এরপরে আসি পরেরটায়। ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসী ও নৌবিদ্যায় পারদর্শী, এই নৌবিদ্যা বা আপনারা যদি নৌযান বলেন, নৌবাহিনী বলেন, সেই দিক দিয়ে পারদর্শী ছিল পর্তুগিজরা। এই পর্তুগিজরাই কোন ইউরোপীয় প্রথম বাংলায় বা ভারতবর্ষে ব্যবসার জন্য আসে? এই কোশ্চেনটা অনেকবার আসে। সৃজনশীলের ক নাম্বারে আসে? ভারতবর্ষে আসা প্রথম ইউরোপীয় দেশ। কেন আসছিল? ব্যবসার জন্য। এবং এদেরই একজন ভদ্রলোক, কি নাম ছিল বলেন? ভাস্কো দা গামা। কি নাম ছিল বলেন? ভাস্কো। কোনো কোনো বইয়ে দেখবেন দা এইভাবে লেখা আছে, কোনো কোনো বইয়ে ডা লেখা আছে, গামা। এই ভদ্রলোক 1498-এ আসছিল ভারতবর্ষে। কিভাবে আসছে? সে ইউরোপের সাথে ভারতের একটা জলপথে সংযোগ সৃষ্টি করার কাজ করেছিল বা আবিষ্কার করেছিল। চলে আসি পরেরটায়। ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসিক ছিল পর্তুগিজ, এটা আমি বলে ফেলছি। প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আসে? পর্তুগিজ। এটার আগেরটাতেই আমি বলে ফেলছি। চলে আসেন, ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার হয় কত সালে? 1498। এটাও কিন্তু আমি একটু আগেই বলছি। সুতরাং একটা এমসিকিউ এর যখন ব্যাখ্যা দেই, আপনারা যদি মনোযোগ দিয়ে থাকেন তাহলে কিন্তু অনেকগুলো এমসিকিউ এর ব্যাখ্যা ওখান থেকেই পাবেন। এই ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করে ভাস্কো দা গামা। কোনো কোনো বইয়ে দি গামা আছে, কোনো কোনো বইয়ে ডা গামা আছে। তো ইংরেজি একটা নাম, ফ্রেঞ্চ একটা নাম, পর্তুগিজ একটা নাম যখন ট্রান্সলেট করে বাংলায় কনভার্ট করা হয় তখন কিন্তু বিভিন্নভাবে একটু চেঞ্জেস হয় বা রাইটারদের ভিতরেও মতনৈক্য দেখা যায়। তো এটা নিয়ে আপনাদের কনফিউজ হওয়ার কিছু নেই। যেটা অপশনে থাকবে সেটা অ্যান্সার দিবেন। আবিষ্কার করেছে ভাস্কো দা গামা। কত সালে ভারতের পশ্চিম উপকূলে হাজির হয়?
এটা জানেন 1498 বলে ফেলছি। এবং এই প্রশ্নগুলো একই প্রশ্ন ঘুরে ফিরে আসে, যেমন সকল বোর্ড 2016 সালে এই প্রশ্নই আসছে। কত সালে কালিকট বন্দরে আসে? কোন বন্দরে আসে বলেন? কালিকট বন্দর, যেখানে তিনি ল্যান্ড করেন, নামেন, তার নাম কি? কালিকট বন্দর। ভারতের কি বন্দর? কালিকট বন্দর। ওকে, তারপরে আসি আমরা। ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন কে? কে করেন বলেন? দি আলবুকারকি। এখানে কিন্তু আবার ভাস্কো দা গামা দিলে হবে না, এটা একটু লিখে ফেলেন। সৃজনশীলের ক নাম্বারে আসে, সৃজনশীলের ক নাম্বারে আসে, লিখে ফেলেন। পিডিএফ কারো কাছেই নেই, যারা ক্লাস শেয়ার করবেন তাদেরকে পিডিএফ আমরা নিজ দায়িত্বে দিয়ে দিব, অন্যদের কাছে পিডিএফ চেয়ে লাভও হবে না। ওকে, আমরা আর এখানে ওয়েট করব না, আমরা চলে যাচ্ছি পরবর্তী এমসিকিউ এ। সময়ের সমুদ্রে বাস করছি, কিন্তু আমাদের হাতে কোনো সময় নেই, আমাদের খুব তাড়াহুড়া করে করতে হবে। পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে দি আলবুকারকি। তারপরে আসেন, দিনেমার কাকে বলা হয়? ডেনমার্কের অধিবাসীদেরকে দিনেমার বলা হয়। দেখেন নামের সাথেই মিল আছে, ডেনমার্ক দিনেমার, ডেনমার্ক দিনেমার, এটা একেবারে দুইবার বলেন আমার সাথে। ডেনমার্কের অধিবাসী দিনেমার। ডেনমার্কের অধিবাসী কারা বলেন? সবাই কমেন্ট করেন, ডেনমার্কের অধিবাসী কারা? দিনেমার। ওকে, ডান। চলে যাব পরেরটায়। দিনেমারগণ কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে আগমন করে? 1616, 1620, 1676, 1684। চমৎকারভাবে একটা শর্টকাট আছে, দেখেন। আপনাদের এইগুলো প্রত্যেকটা সাল আমি আপনাদের এক এক করে আমি একটা সূত্রের ভিতর ফেলে দিব। আপাতত মনে রাখেন 1620, 1620। দিনেমার কবে বলেন? দিনেমার কবে? 1620। আমার সাথে বলেন, দিনেমার। দিনেমার ভারতবর্ষে বা ভারত উপমহাদেশে আগমন করে কবে? 1620, 1620। আমাকে বলেন দিনেমাররা কবে আগমন করে? যারা যারা ক্লাস করছেন সবাই খাতায় লেখেন বা কমেন্টে লেখেন। যখন একটা জিনিস আপনারা বারবার লিখবেন, বারবার মুখ দিয়ে বলবেন, মুখস্থ হয়ে যাবে, ক্লাসেই মুখস্থ হবে। বলেন দিনেমাররা কবে ভারতবর্ষে আসে? ভারতবর্ষে কবে আগমন করে? 1620। সবাই বলেন 1620, 1620। ওকে, তারপরে আসেন, কত সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1602। এখন দেখেন, দিনেমার ভারতবর্ষে আসে 1620। এবার আসেন, ডাচ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা গঠন হয়, এই 16 শূন্যটা আগে দেন, লাস্টে 2 দেন, তাইলে কত হলো? 1602। তাইলে দিনেমাররা ভারতবর্ষে আসে, কোথায় আসে বলেন? ভারতবর্ষে আসে কবে? 1620। আর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1602। একটু লিখে ডান বলেন। নয়ন বলেছে আমাদেরকে কিছু সময় দেন, আমরা উত্তরগুলো বার করে কমেন্টে বলি। আমি তো আপনাদের যেইটুকু সময় দিচ্ছি, আপনাদের এইটুকু সময়ের মধ্যেই কমেন্টে বলতে হবে ভাইয়া। তাছাড়া আপনাদের যত বড় সিলেবাস, সেটা আমি যদি একটা এমসিকিউ 2 মিনিট করে সময় দেই, তাইলে দেখা যাবে এখানে 1-2 বছর চলে যাবে। ওকে, আমাদের খুব ফাস্ট যাইতে হবে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে? সমাজের উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে, ধর্মীয় উদ্দেশ্যে, প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে। আপনারা জানেন এই প্রাচ্যে বা এই উপমহাদেশে বাণিজ্যিক আধিপত্য চায় তারা। ওকে, এরপরে আসেন, চলে যাই পরেরটায়। কত খ্রিস্টাব্দে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? এটা নিয়ে আপনারা খুব সহজে মনে রাখবেন, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একই লেটার ওয়ার্ড পুনরাবৃত্তি হয়েছে, 1616। তাইলে আমাকে বলেন দিনেমাররা ভারতবর্ষে আসছে কবে? দিনেমার আসছে ভারতবর্ষে 1600 কত বলেন? 1620-এ। এবং ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছে 1616। একটু সবাই কমেন্ট করেন, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছে? 1616। কমেন্ট করতে হবে, রিয়াক্ট দিতে হবে, ঠিক আছে? রিয়াক্ট না দিলে পাবেন না, পিডিএফ পাবেন না। কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? 1600।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। সবাই একটু লিখে ফেলেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কবে? 1600 সালে। চলে যাই 20 নম্বরে, ইংরেজরা সম্রাট করে কত সালে? আচ্ছা আচ্ছা, একটু কোশ্চেনটা ভুল আছে, আমি একটু ঠিক করে দেই। ইংরেজরা সম্রাট ফররুখশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে কত সালে? ইংরেজরা সম্রাট ফররুখশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে কত সালে? 1715, 1716, 1717, 1718, 1717, এটাও মনে রাখবেন 1717। চলে যাই, ফোর্ট উইলিয়াম দুর্গ কেন্দ্র করে কোন নগরী গড়ে ওঠে? একটু আগে এইটা আমি আপনাদেরকে পড়াইছি। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? কলকাতা। এই জন্য এই দুর্গকে কেন্দ্র করে একটা নগরী গড়ে ওঠে, তার নামও কি? কলকাতা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো যদি কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, আর কোশ্চেন না থাকলে ডান বলে দেন। ওকে, ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে নির্মিত হয়? প্রথম ফ্রেডরিক উইলিয়াম, দ্বিতীয় উইলিয়াম, তৃতীয় উইলিয়াম, চতুর্থ ফ্রেডরিক উইলিয়াম। এটা তৃতীয় উইলিয়ামের নামে হয় এবং খুবই 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 গুরুত্বপূর্ণ। শুধু লেখেন ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে হয়? তৃতীয় উইলিয়াম। এটা খাতায় লিখতে হবে, লিখে কমেন্টে বলতে হবে ডান। তাইলে আমাকে একটু এটা লিখতে লিখতে আমাকে একটু উত্তর দিয়ে ফেলেন তো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? বলতে হবে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? ব্রিটিশ বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? এবং সেই সাথে আমাকে বলতে হবে দিনেমাররা প্রথম কবে ভারতবর্ষে আসে। এই তিনটা থেকে একটা কোশ্চেন আপনারা পরীক্ষায় অবশ্যই অবশ্যই পাবেন ইনশাল্লাহ। ওকে, ডান বলেছেন অনেকেই। আমরা চলে যাচ্ছি পরবর্তী এমসিকিউ এ। প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, যে এমসিকিউ করাচ্ছি বিগত বছরে আসা। পলাশীর প্রান্তর ভারতের কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, ভাগীরথী, ব্রহ্মপুত্র, যমুনা। এটা আপনারা সবাই জানেন, ভাগীরথী। ওকে, এটাও সৃজনশীলের ক নাম্বারে আসে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল বিশ্বাসঘাতক মীর জাফর। এটাও আপনারা সকলেই জানেন। চলে যাচ্ছি পরেরটায়। এই অধ্যায়টা আপনাদের কাছে অনেক পরিচিত, কিন্তু পরের অধ্যায়গুলোতে আপনাদের কিছু ঝামেলা হবে, কনফিউশন হবে। সৃজনশীলের ক কি আসবে, খ কি আসবে, আপনারা কনফিউজ থাকবেন। 10 মিনিটের মধ্যে আমরা আপনাদেরকে সাজেশন দিয়ে ফেলবো, ঠিক আছে, কোন অধ্যায়ের কি কি পড়তে হবে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে? কত সালে দেওয়ানি লাভ করে? 1765। লিখে ফেলেন, গুরুত্বপূর্ণ। লেখেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1765। দ্রুত লেখেন, 30 সেকেন্ড সময় দিলাম। কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে 1770 সালে একটা দুর্ভিক্ষ দেখা যায়। যেই দুর্ভিক্ষকে বলা হয় ৭৬-এর মন্বন্তর। সেখানে প্রায় 1 কোটি মানুষ মারা যায়। খাবার না পেয়ে কতজন মানুষ মারা যায়? 1 কোটি মানুষ। এবং অনেক সময় 1 কোটি না থেকে বলা হয় মোট জনসংখ্যার 1/3 বা 3 ভাগের 1 ভাগ। এই পর্যন্ত ইনফরমেশনগুলো যাদের জানা নেই আমি আবার রিপিট করি। 1770 সালে এই দ্বৈত শাসনের জন্য একটা দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষটার নাম ৭৬-এর মন্বন্তর। এই দুর্ভিক্ষে প্রায় 1 কোটি মানুষ মারা যায়। তখন প্রায় জনসংখ্যা ছিল 3 কোটি। এই 3 কোটির ভিতরে 1 কোটি মারা যায়, এজন্য বলা হয় 1/3 মানুষ মারা যায়। এবং এই দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। চলে যাব পরেরটায়। 1770 সালে যেহেতু দুর্ভিক্ষ হলো, মানুষজন সচেতন হয়ে গেল, এই জন্যে কিন্তু এই দুর্ভিক্ষর পর পরোক্ষ ফল হিসেবে এই দ্বৈত শাসন অবসান হয়ে গেল, মানে দ্বৈত শাসন আর চললো না। তাহলে প্রশ্নটা ছিল 1770 সালের দুর্ভিক্ষের পরোক্ষ ফল কোনটি? দ্বৈত শাসনের অবসান। ওকে, চলে আসি 28।
কোন স্থানগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী প্রাণকেন্দ্রে পরিণত হয়? মাদ্রাজ, বোম্বাই, কলকাতা, তিনটাই গুরুত্বপূর্ণ, তিনটাতেই তারা শক্তিশালী স্থাপনা হিসেবে তারা গড়ে তোলে। তার মানে মাদ্রাজ, বোম্বাই, কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শক্তিশালী প্রাণকেন্দ্রে পরিণত হয়। লিখে ফেলেন, খুবই গুরুত্বপূর্ণ, লিখে ফেলতে হবে। যারা যারা ক্লাসে নতুন এসেছেন অবশ্যই অবশ্যই আপনাদের কি করতে হবে, ক্লাসে একটা রিয়্যাক্ট দিতে হবে এবং পিডিএফটা পেতে গেলে ক্লাসটা শেয়ার দিতে হবে। ইংরেজরা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয় উন্নত সমর কৌশল। সমর মানে কি? সমর মানে হচ্ছে যুদ্ধ কৌশল। সমর মানে হচ্ছে যুদ্ধ কৌশল। সূক্ষ্ম কূটনৈতিক প্রয়োগ। কূটনৈতিক প্রয়োগ বলতে বিদেশি দেশের সাথে বা একে অপরের সাথে খুব ছোট ছোট বিষয়ে আপনার যেই প্ল্যান প্রোগ্রাম করে মানুষকে ষড়যন্ত্রে ফেলা, সেই ব্যাপারটা। চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে তারা কিন্তু এই তিনটা কাজই মোটামুটি করেছে। এই জন্যে অ্যান্সার হবে 1, 2 ও 3। তার মানে উন্নত সমর কৌশল প্রয়োগ করছে, সূক্ষ্ম কূটনৈতিক কৌশল বা কূটকৌশল প্রয়োগ করছে, চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। আমরা জানি নবাব সিরাজউদ্দৌলা খুব কম বয়সে সিংহাসনে যখন বসলেন, তার নানা আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর, তখন একাধারে তার সেনাপতি, তার সভাসদ, ইংরেজদের ষড়যন্ত্র কিংবা তার পরিবারের, তার খালা ঘসেটি বেগম সহ শুরু করে তার চারপাশে যে কূটকৌশল হচ্ছিল, এটার কারণেই কিন্তু তিনি পরাজিত হতে বাধ্য হন। পলাশী যুদ্ধের কারণ কি? পলাশী যুদ্ধের কারণ নবাবের আদেশ অমান্য করে একটা দুর্গ নির্মাণ করা হয়েছিল। ইংরেজদের দস্তকের অপব্যবহার। ইংরেজ কর্তৃক দস্তক মানে কি? সাইন বা স্বাক্ষর। ইংরেজদের যখন যেটা করতে মন চাচ্ছিল সেখানে কিন্তু তারা দস্তক বা স্বাক্ষর বিনা হিসেবে সেখানে ব্যবহার করত। এবং উপঢৌকন প্রথার প্রতি অসম্মান। তার মানে যখন সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খাঁ মারা গেল, তারপর সিরাজউদ্দৌলা সিংহাসনে বসলো, তখন তার অধীনস্থ যারা আছে বা সেই দেশে যারা ব্যবসা বাণিজ্য করে যত প্রজা আছে, তাদের একটা আপনার প্রথা ছিল যে নতুন রাজার প্রতি উপহার বিতরণ করে বা উপহার পাঠিয়ে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। কিন্তু সেই সম্মান প্রদর্শনটা ইংরেজরা করে নাই। এই জন্যেই কিন্তু আপনার কি হয়েছে, সিরাজউদ্দৌলা তাদের উপর একটু ক্ষিপ্ত হয় এবং এটারই ফলস্বরূপ আস্তে আস্তে পলাশীর যুদ্ধের মতো একটা বিস্তর বা ভয়াবহ দিক দেখা যায়। পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করে কারা? মীর জাফর করে না। তাইলে মীর জাফর বাদে যা আছে দুইটাই অ্যান্সার হবে। মীর মদন এবং মোহনলাল এরা দুইজন নিজের জীবনের সর্বস্ব দিয়ে পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে যুদ্ধ করে। আর মীর জাফর কে ছিল? নবাবের সেনাপতি, যার প্রাণপণে যুদ্ধ করার কথা ছিল, কিন্তু সে নবাবকে কি দেয়? ধোঁকা দেয়। 1757 সালে পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে কি হয়? ভারতে মধ্যযুগের অবসান ঘটে, কোম্পানি শাসনের সূচনা ঘটে, ভারতীয়দের ক্ষমতা বৃদ্ধি পায়। কি হয় বলেন? পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে ভারতীয়দের ক্ষমতা বৃদ্ধি পায় না হেরে যাওয়ার পরে ক্ষমতা হ্রাস পায়? তাইলে বাকি যেই দুইটা, সেই দুইটাই সঠিক অ্যান্সার। অ্যান্সার ক ও খ। 32 পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? 32 পর্যন্ত যাদের ক্লিয়ার আমাকে একটু ডান বলে দিতে হবে। ভাই আপু, আমি কি বেশি ফাস্ট পড়াচ্ছি? তোমাদের কি কষ্ট হচ্ছে বুঝতে? আমাকে একটু বলো তো যে আমি কি বেশি ফাস্ট পড়াচ্ছি, তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা আমাকে বলো। আসলে অনেকগুলো পড়াইতে হবে ভাইয়া, এই জন্য একটু আমি জোরে যাচ্ছি, কিন্তু আমি চাই তোমরা সবাই বোঝো, ভালো করো। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে কি কি হয়েছে? দ্বৈত শাসন প্রবর্তনের ফলে কোম্পানির যে কর্মচারী তাদের ব্যবসায় লাভ হয়েছে, তাদের লাভ হয়েছে, কিন্তু ভারতীয়দের ক্ষতি হয়েছে। আর আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, এটা সত্য। অর্থনৈতিক বিপর্যয় হয়েছে, এটা সত্য। এগুলোর সাথে আমি যদি আরও বলি, খাবারের অভাব হয়েছে, এই জন্য দুর্ভিক্ষ হয়েছে, এটাও সত্য। কিন্তু কোম্পানির কর্মচারীদের ব্যবসা লাভ হয়েছে, কোনো ক্ষতি হয়নি। তাইলে কি হবে? 2 আর 3। এখন তোমরা বলতে পারো তাদের ব্যবসায় ক্ষতি কেমনে হইল না ভাই, আপনি একটু এটা বুঝান। চলো ভাইয়া তোমাদের এখন বুঝাবে। দেখো, এই দ্বৈত শাসনের ফলে
তৎকালীন সময়ে যে জিনিসটা দেখা যাইতো, ধরো একটা গ্রামে 10 কেজি চাল আছে। কত কেজি চাল বলতে হবে ভাইয়া? 10 কেজি চাল আছে। এখন এই কোম্পানির যারা, এখানে গ্রামে চাল লাগে 20 কেজি, কিন্তু এবার তোমার উৎপাদন হয়েছে 10 কেজি। এই কোম্পানির কর্মচারীরা কি করলো? 10 টাকা কেজি করে এই চালগুলা কিনে নিল। তার মানে 100 টাকা এরা সব চাল কিনে নিল। নিয়ে এখন গ্রামে লাগবে 20 কেজি, চাল আছে 10 কেজি। সবাই চাচ্ছে যে কে কাকে দিবে চাল। এইটুকু চাল এখন সবাই নেওয়ার জন্য খুব উতালা হয়ে আছে, সবাই চেষ্টা করতেছে। তখন এরা বলল, এখন আমি এই চালগুলা প্রতি কেজি বিক্রি করব 50 টাকা। যেখানে 10 কেজি কিনে আনলো 100 টাকা, সেখানে প্রতি কেজি 50 টাকা। তার মানে 10 কেজিতে সে 500 টাকা বিক্রি করতেছে। এইভাবে খাবারের একটা কৃত্রিম সমস্যা তৈরি করে এরা লাভের উপর লাভ করলো, কিন্তু জনগণের একের পর এক ক্ষতি হইতে থাকলো এবং আস্তে আস্তে খাবারের অভাবে তারা মারা যেতে শুরু করলো। আশা করি বুঝতে পারছো। চলে আসো তারপরের একটা উদ্দীপক। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে আফ্রিকার সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠায় ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়। তার মানে যেই দেশগুলা অন্য দেশে বাণিজ্য করতে গিয়ে দখল করে নেয়, এই রকম কে কোন দেশ দখল করবে এটা নিয়ে একটা খুবই বড় প্রতিযোগিতা হয়। ভারতবর্ষে যেমন তোমরা জানো পর্তুগিজ, ডাচ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে, তেমনি এখানে আমাদের উদ্দীপকে এরকম একটা কথা আছে। পরবর্তীতে আফ্রিকায় দখলদারিত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই প্রতিযোগিতার অবসান ঘটে। উদ্দীপকের দেশটির সাথে নিচের কোন দেশের মিল আছে? ভারতীয় উপমহাদেশের আমরা মিল দেখতে পারছি, যে ভারতেও অনেকেই এসে ব্যবসা বাণিজ্য করতে চাইছে। চলে আসি পরেরটায়। আফ্রিকার সাথে নির্ধারিত দেশটির সাদৃশ্য কি? প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে, অন্যের অধীনতা গ্রহণের দিক দিয়ে, স্বাধীনতা অর্জনের দিক দিয়ে। এখানে কিন্তু স্বাধীনতার কোনো কথা উল্লেখ নাই। প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং এক সময় এরা অন্যের অধীনস্থতা বা অন্যের আন্ডারে থাকাকে স্বীকৃতি দিয়েছে। এই দুইটা ব্যাপার কিন্তু এখানে মিল আছে। আচ্ছা, তোমরা উদ্দীপকটা দেখো, আমি একটু কমেন্ট দেখে আসি। হ্যাঁ, সালগুলো আবার বলবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, ফার্স্ট করতেছি। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। সালগুলা সব একসাথে আবার বলে দিব, কোনো সমস্যা নেই। সালগুলো আমরা বারবার বলবো। যারা ক্লাস রিয়াক্ট দিয়ে শেয়ার করবে তারা সবাই পিডিএফ পাবে, পিডিএফ নিয়ে কোনো টেনশন নেই। ওকে। সাকিব নতুন কোনো দ্বীপ আবিষ্কারের উদ্দেশ্যে ট্রলার নিয়ে সমুদ্র যাত্রা শুরু করে। প্রায় 45 দিন একটা ট্রলার চালাতে চালাতে একটা দ্বীপের সন্ধান পায়, যা আগে কেউ পায়নি। উদ্দীপকে সাকিবের সাথে পাঠ্য বইয়ের কার মিল আছে? অবশ্যই ভাস্কো দা গামা। যিনি কত সালে, বলো, আমার সাথে বলতে হবে, যিনি কত সালে? ভাস্কো দা গামা কত সালে? 1498। 1498 সালে কি করছে? 1498 সালে ইউরোপের সাথে ভারতবর্ষের যাত্রাপথ খুঁজে বের করছে। কত সালে? 1498। এবং এই ভদ্রলোকটা কোন দেশের? এই ভদ্রলোক ছিল পর্তুগিজ নাবিক। তিনি কি করছে? তৎকালীন সময়ে বাস, ট্রেন, হেলিকপ্টার কিছুই ছিল না। যত যাতায়াত হতো নৌপথে হইতো। এই জন্যে কেউ ইউরোপ থেকে ভারতে কেমনে যায়, কোন নদী পথে যায় কেউ জানতোই না। এই ভদ্রলোক তিনি যেহেতু নাবিক ছিল, নৌকা চালাতেন, তিনি এই পথটা আবিষ্কার করে যে হ্যাঁ, ইউরোপ থেকে এই পথে যদি কেউ যাত্রা করে তাইলে ভারতবর্ষে পৌঁছাইতে পারবে। এখন আমাদের কাছে শুনে মনে হচ্ছে এটা কি এমন, কিন্তু ওই সময়ে গুগল ম্যাপ ছিল না, ওই সময়ে মানুষজনের স্মার্ট ডিভাইস ছিল না, হেলিকপ্টার, এরোপ্লেন কিছুই ছিল না। তো ওই সময়ের জন্য এই কাজটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। ওকে, তারপরে আসেন। সাকিব নতুন কোন দ্বীপ আবিষ্কারের উদ্দেশ্যে যে, আচ্ছা এটা বলে দিছি, ভাস্কো দা গামা। পরের কোশ্চেন। ইতিহাস প্রসিদ্ধ উক্ত নাবিক। এই উক্ত নাবিক দ্বারা কার কথা বলছে? ভাস্কো দা গামা। তিনি পর্তুগালের নাগরিক, পর্তুগিজদের মধ্যে প্রথম ভারত সফরকারী, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা। উনি কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা? না, বাকি যেই 1 এবং 2 সেই দুইটা ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 1 আর 2। এরপরে আসেন। অপুত্র গনিমিয়া
ছোট বোনের ছেলে মানিককে খুব ভালোবাসতেন। অপুত্রক মানে যার পুত্র নেই। এক পর্যায়ে তার ভালো জমি জমাগুলো মানিকের নামে লিখে দেন, ফলে গনি মিয়ার অন্য স্বজনরা তার প্রতি অসন্তুষ্ট হয়। ওই যে আমরা নবাব সিরাজউদ্দৌলা কেমনে ক্ষমতায় আসলো, তার নানা আলীবর্দী খাঁ তাকে কি দিল, সিংহাসন দিল। এর ফলে তার বাকি যেই মেয়েরা আছে তারা বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো, সেই ব্যাপারটাই এখানে উঠে আসছে। তাহলে উদ্দীপকের গনি মিয়ার সাথে কার সম্পর্ক আছে বলেন? অবশ্যই আলীবর্দী খাঁয়ের সম্পর্ক আছে, আলীবর্দী খান। তারপরে উদ্দীপকে মানিক বলতে বোঝানো হয়েছে সিরাজউদ্দৌলা। মানিক বলতে কাকে বোঝানো হয়েছে? সিরাজউদ্দৌলা। দেখতে দেখতে আমাদের 40টা শেষ। কামাল ও আরমান দুইজনে একত্রে দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবসা বাণিজ্য করলেও পরবর্তীতে আরমানের হঠকারিতার কারণে সমস্ত মূলধনী কামাল একা লুটে নেয় এবং ব্যবসা পরিচালনার দায়িত্ব এককভাবে গ্রহণ করে। এখানে বলছে গ্রহণ করে। উদ্দীপকে আরমানের সাথে এই বিশ্বাসঘাতকতা যেখানেই দেখবেন, বিশ্বাসঘাতক হিসেবে মীর জাফরকে আপনারা ইন্ডিকেট করে দিয়ে আসবেন। চলে আসেন, উক্ত বিশ্বাসঘাতকতায় তিনি তাৎক্ষণিক কি সুবিধা পায়? তিনি যখন নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তারপর তাৎক্ষণিক তাকে কিন্তু বাংলার নবাব ঘোষণা করা হয়েছিল। এটাই হচ্ছে তার মানে তাৎক্ষণিক সুবিধা, বাংলার সিংহাসন। এরপরে আসেন, এরপরের যেগুলো আছে এগুলো আপনারা ইজিলি পারবেন। আমি আসেন আপনাদেরকে একটু নিয়ে যাই দ্বিতীয় অধ্যায়ে। কোম্পানি শাসনটার আগে আপনাদেরকে আমি বলি, ইংরেজরা প্রায় 190 বছর ভারতে শাসন করে। কত বছর? 190 বছর। যার ভিতরে 100 বছর শাসন করে কোম্পানি। কত বছর? 100 বছর। কে শাসন করে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার পরবর্তীতে বাকি 90 বছর শাসন করে কে? বাকি 90 বছর শাসন করে সেই ইংরেজ যেই প্রশাসন ছিল, মানে ইংরেজ যে সরকার ছিল সেই সরকার। এই 100 বছরের ভিতর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে আস্তে আস্তে বাংলার রাজনীতিতে ঢুকেছে। তারা নবাবকে অসম্মান করেছে, নবাবের যেই মানে স্বাধীনতা সেখানে হস্তক্ষেপ করেছে, সেই ভারতবর্ষের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে, নবাবের বিভিন্ন সিদ্ধান্তকে অমান্য করেছে, এই দেশের জনগণকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এই যে ব্যাপারগুলো এই প্রথম 100 বছরে ঘটেছে, সেগুলো নিয়েই আমাদের এই অধ্যায়। চলে আসেন 1 নাম্বার, বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেছিলেন কে? লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি। প্রথম অধ্যায়ে কারো কোনো কনফিউশন থাকলে একটু বলতে হবে। অনেকে বলতেছেন 200 বছর, না 200 বছর না, 200 বছর বললে বলতে হবে প্রায় 200 বছর। শাসন করেছে 190 বছর। কে বলছে দ্বিতীয় অধ্যায় নাই? দ্বিতীয় অধ্যায় নাই, এটা কে বলছে? পরীক্ষা দিবেন এখন পর্যন্ত এটা জানেন না? হায় হায় আল্লাহ। দ্বিতীয় অধ্যায় আছে ভাই আপু। ওকে, আসেন। বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেছেন কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। কোন গভর্নর দ্বৈত শাসনের অবসান ঘটান? এই দ্বৈত শাসনটার অবসান ঘটান হেস্টিংস। দ্বৈত শাসনের ফলে কি হয়েছিল একটু কমেন্টে বলেন তো? দ্বৈত শাসনের ফলে কি হয়েছিল বলে দেন ঝটপট। কোশ্চেন কঠিন হবে না, ঠিক আছে? আমি আপনাদেরকে বুঝাই, আপনাদেরকে ভয় পাওয়া যেন আপনারা ভয় না পান, সেই জন্য আমি আপনাদের বলি আপনারা কই থেকে পড়লে ভালো করবেন। এই যে আজকে এই স্লাইডটা আপনারা সংগ্রহ করবেন, এই স্লাইডে আপনারা বলতে পারেন ভাই কি এমন ম্যাজিক আছে যে এটা সংগ্রহ করব? এটা কি আমরা আসমান থেকে নিয়ে আসছি? না, বিগত বছরে সব পরীক্ষায় বারবার বারবার যেই প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো এখানে আছে। এইভাবে আমরা যখন
একসাথে করছি তখন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নই এই স্লাইডের বাইরে আমরা রাখিনি। সুতরাং এই স্লাইডটা পড়লে ভালো করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেই বইটা আপনারা ফলো করেন, যেই বই পড়েন, যে পাবলিকেশনের বই পড়েন, সেটার অধ্যায়ের শেষে যে এমসিকিউ আছে সেটা একবার পড়বেন। এই দুইটা কাজ করলে আপনার এমসিকিউ সিকিউ দুইটার একটা ভালো প্রিপারেশন হবে। এর পাশাপাশি সিকিউ আপনারা কি কি পড়বেন সেটাও আমি বলে দিব। আই হোপ বুঝতে পারছেন। হ্যাঁ, এটা ইতিহাসের প্রথম পত্র। যারা যারা ক্লাসে আছেন রিয়েক্ট দেননি, একটু কষ্ট করে রিয়েক্ট দেন। আচ্ছা, কোশ্চেন রিপিট হবে, কোশ্চেন রিপিট হবে। বাংলা, ইংরেজি, ভূগোল বা যেইগুলো পরীক্ষা হয়েছে সেগুলোতে নাই হইতে পারে, ইতিহাস এবং ইসলামী ইতিহাসে অবশ্যই রিপিট হবে। কেন জানেন? এগুলোতে বানায় দেওয়ার কিছু নেই, আগের জিনিসই দিতে হবে। এখানে নতুন কিছু তৈরি হয়নি, এটা নতুন করে বানানো যাবে না। বলতেছি রিপিট হবে, রিপিট হবে। ইসলামী ইতিহাস এবং ইতিহাসে রিপিট হবে, লিখে নেন। ওকে, অনেক কথা বলছি, চলে যাচ্ছি ক্লাসে। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। চলে আসেন পরেরটায়। কত বছর বয়সে ওয়ারেন হেস্টিংস কোম্পানির সামান্য কর্মচারী হিসেবে উপমহাদেশে আগমন করে? তিনি মাত্র 18 বছর বয়সে কর্মচারী হিসেবে আসে, কিন্তু আস্তে আস্তে তিনি অনেক বড় পদে কিন্তু চলে যায়। এই লাইনটা একটু লিখে নেন। ওয়ারেন হেস্টিংস 18 বছর বয়সে কোম্পানির সাধারণ কি হিসেবে আসে? কর্মচারী হিসেবে আসে। লিখে ফেলেন। নতুন কোনো চমকই দেখতে পাওয়া যাবে না, এত ভয় পাওয়ার কিছু নেই, নর্মাল থাকেন। আচ্ছা, এরপরে আসেন। সর্বস্ব দিয়েছিলাম কিন্তু বিনিময়ে তোমরা দিলে লাঞ্ছনা, অপমান। আর তোমার পাঠ্য বইয়ের একজন শাসক দুঃখ করে বলল, আমি আমার অভিশংসনের জীবন। উদ্দীপকের উক্তিটি নিচের কোন ব্রিটিশ শাসকের? এই উদ্দীপকের যেই কথাটা, এটা বলেছিলেন কে? ওয়ারেন হেস্টিংস। তিনি তার সর্বস্ব দিলেও অপমানিত হয়েছে এবং লাঞ্ছিত হয়েছে। তারপরে আসেন, উক্ত শাসক যে কারণে অভিশংসনের শিকার হয়। এই ওয়ারেন হেস্টিংস সবসময় অবিচার করত, তার বিচার ব্যবস্থা ফেয়ার ছিল না বা ন্যায়সঙ্গত বিচার করত না। এই কারণে তার কি হয়েছিল? তার অভিশংসনের শিকার হইতে হয়েছিল। এই তো চৈত সিংহের প্রতি সে অবিচার করছিল এবং অযোধ্যার বেগমদের প্রতি অবিচার করছিল। এই জন্যে অভিশংসন মানে হচ্ছে তার পদ কেড়ে নেওয়া হয়েছিল। এরপরে আসেন, পরেরটায় যাই। রাদিয়া তার ভাই রাজকে বলল, মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি অর্থনৈতিক মন্দার কারণে প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে দিয়েছে। উদ্দীপকে উল্লেখিত মার্কিন প্রেসিডেন্টের নীতির সাথে ব্রিটিশ ভারতের কোন শাসকের মিল পাওয়া যায়? এই লর্ড হেস্টিংস কি করেছিল? ব্যয় কমিয়ে দিয়েছিল। ওকে, তারপরে আসেন। মহীশূর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? হায়দার আলী। খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের সবার খাতায় লিখতে হবে। খাতায় লেখেন, মহীশূর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। লিখে ফেলেন খাতায়। ঝটপট খাতায় লিখে ফেলেন। লেখা হলে একটু জানান। এক্সামে ভালো করে পড়ে গেলে অবশ্যই এক্সাম ভালো হবে। সুতরাং অনেকে কমেন্টে এসে মজা করতেছে, ভয় দেখাচ্ছে, এগুলোতে কিচ্ছু যায় আসে না। যেই জিনিস আপনি পড়ে যাবেন সেই জিনিস আপনি ভালো করবেন। এক্সামের কোশ্চেন আহামরি কঠিন করবে না, এটা নিয়ে আপনারা শিওর থাকেন। আচ্ছা, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবক্তা কে ছিল? লর্ড ওয়েসলি। ঠিক আছে। অধীনতামূলক মিত্রতা মানে কি? যে তোমাকে আমি বন্ধু বানাবো, কিন্তু তোমার কি করতে হবে? আমার অধীনে থাকতে হবে, আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। আমরা দেখবেন অনেক সময় এমন বন্ধু বানাই যে আমাদের কথা শুনবে, কথা শোনাই লাগবে, বা কথা শোনে এমন মানুষকে বন্ধু বানাই, এটাকে বলা হয় অধীনতামূলক মিত্রতা। চলে আসি তারপরে।
অধীনতামূলক মিত্রতার প্রথম কোথায় প্রয়োগ করা হয়? তাঞ্জোরে। কোথায় প্রয়োগ করা হয়? তাঞ্জোরে। এই এমন এমন অপশন, এগুলো আপনারা একবার দেখলেই আপনারা মনে রাখতে পারবেন, কমন মনে হবে। ওয়েলেসলি অযোধ্যা দখল করে কিভাবে? কুশাসন। যে সে বলে অযোধ্যায় কুশাসন হচ্ছে বা অযোধ্যায় অনেক অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, সুতরাং আমি যদি এটা শাসন করি তাহলে আমি এটাকে ভালো শাসন করতে পারবো। এই জন্য তারা কি করে? অযোধ্যায় কুশাসনের অজুহাতে সেই অযোধ্যাটা দখল করে। অধীনতামূলক নীতি গ্রহণের ফলে ভারতীয় রাজ্যগুলোর পরিণতি কি হয়েছিল? এটার কারণে ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক স্বাধীনতা জলাঞ্জলি দিতে হয়েছিল। জলাঞ্জলি দেওয়া মানে হচ্ছে ত্যাগ করা। জলাঞ্জলি দেওয়া মানে কি বলো? ত্যাগ করা। জলাঞ্জলি দেওয়া মানে ত্যাগ করা। ওকে, তারপর আসেন, টিপু সুলতান কত সালে ব্যাঙ্গালোর দখল করে? টিপু সুলতান কত সালে ব্যাঙ্গালোর দখল করে? 1784। তাইলে বলেন টিপু সুলতান কত সালে ব্যাঙ্গালোর দখল করে? সবাই কমেন্টে লেখেন 1784। টিপু সুলতান 1784 লিখে ফেলেন। একটু লেখাচ্ছি কারণ না লিখলে মনে থাকবে না, একটু কষ্ট হবে, একটু বিরক্ত লাগবে, মনে হবে আর কত লিখবো, এত লিখতে বলে কেন, বাট লিখতে হবে। লিখে ফেলো। ওকে, এবার আসেন, চলে যাই 14 নম্বরে। এই টিপু সুলতানকে কি করতে হয়? অধীনতামূলক মিত্রতা নীতির জন্য প্রাণ দিতে হয়। কি করতে হয়? নিজের প্রাণ দিতে হয়। যদি বলে অধীনতামূলক মিত্রতা নীতির জন্য প্রাণ দেয় কে? টিপু সুলতান। ওকে, তারপরে আসেন, স্বাধীনতা বৃক্ষ নামে গাছের চারাটি কে রোপণ করে? সেটার উত্তর হবে টিপু সুলতান রোপণ করে। কোথায় রোপণ করে? শ্রীরঙ্গপট্টমে। শ্রীরঙ্গপট্টমে। দেখেন এগুলো তো হিন্দি নাম, তো সুতরাং এগুলো বাংলায় যখন ট্রান্সমিটেড করা হয় একটু বিকৃত হয়ে যায়। শ্রীরঙ্গপট্টম। কি নাম বলেন? শ্রীরঙ্গপট্টম। তাইলে যদি বলে স্বাধীনতা বৃক্ষ নামের গাছের চারা কে রোপণ করে? টিপু সুলতান। কোথায় করে? শ্রীরঙ্গপট্টমে। একটু জোরে বলে যাচ্ছি, এগুলো স্লাইড পেলে আপনারা আবার ভালো করে রিডিং পড়ে নেবেন। কী কারণে লর্ড বেন্টিংসকে ভিক্টোরিয়ান যুগের মুক্ত প্রতীক বলা হয়? উদার ও মুক্ত চিন্তার কারণে। তিনি কি ছিলেন? উদার ও মুক্ত চিন্তার অধিকারী ছিলেন। তারপরে আসেন, ভয়ঙ্কর 500 ঠগীকে হত্যা করে কে? কর্নেল স্লিম্যান। কি নাম? কর্নেল স্লিম্যান। সিলি মানে আমরা মেইনলি বোকা বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি তিনি বোকা ছিলেন না। তিনি কর্নেল স্লিম্যান যেই কাজটি করেছেন, ভয়ঙ্কর 500 ঠগীকে হত্যা করেছিলেন যারা বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করত। ওকে, চলে আসি তারপরেরটায়। ভারতে ব্রিটিশ শাসকদের মধ্যে উদারপন্থী কে ছিলেন? লর্ড বেন্টিংস উদারপন্থী ছিলেন এবং লর্ড রিপন উদারপন্থী ছিলেন, কিন্তু ডালহৌসি উদারপন্থী ছিলেন না। তাইলে যদি বলে উদারপন্থী কারা ছিল? বলেন লর্ড বেন্টিংস, লর্ড রিপন। আমাকে আবার বলেন উদারপন্থী কারা ছিল? লর্ড বেন্টিংস, লর্ড রিপন। যারা যারা ক্লাসে রিয়াক্ট দেননি একটু রিয়াক্ট দেন। যারা ক্লাসে স্লাইডটি পেতে চান অবশ্যই অবশ্যই শেয়ার করে কমেন্টে লিখতে হবে ডান, তাছাড়া কিন্তু স্লাইডটা পাবেন না। ওকে, বেন্টিংসের অন্যতম সামাজিক সংস্কার। সামাজিক সংস্কার মানে কি কি উন্নয়ন করেছে? ওই সময়ে সতীদাহ প্রথা নামে একটা প্রথা ছিল। একটা হিন্দু মেয়ের স্বামী মারা গেলে স্বামীর চিতার সাথে ওই মেয়েটাকে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হতো, যে ওর স্বামী বেঁচে নেই, ওরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেটা বেন্টিংস কি করে? রহিত করে বা বাতিল করে। রহিত করা মানে কি? বাতিল করা।
শিশু হত্যাকে নিষিদ্ধ করে, ঠগী দমন করে, তিনটা কাজই করে। তাইলে সামাজিক সংস্কার কি কি? সতীদাহ প্রথা রহিত, শিশু হত্যা নিষিদ্ধ, ঠগী দমন। ওকে, চলে যাই তারপরেরটা। 1909 সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত প্রস্তাব অনুযায়ী ব্রিটিশ সাউথ আফ্রিকান রাজনৈতিক প্রতিষ্ঠানকে শাসনকার্য পরিচালনার অনুমতি দেওয়া হয়। উদ্দীপকের সাথে কোনটির সাদৃশ্য আছে? নিয়ামক আইন 1773। এটা আপনারা পারবেন না, আমি বলে দিচ্ছি, একেবারে টানা মুখস্থ করে ফেলেন। এটা বোঝার চেষ্টা না করে টানা মুখস্থ করেন। 1909 সালের ব্রিটিশ পার্লামেন্ট গৃহীত প্রস্তাবে ব্রিটিশ সাউথ আফ্রিকান রাজনৈতিক প্রতিষ্ঠানকে শাসন কার্য পরিচালনার অনুমতি দেওয়া হয়। এটা সনদ আইন 1833-এর সাথে সাদৃশ্যপূর্ণ। ওকে, চলে আসেন তারপর। সম্প্রতি বিশ্বে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ছিনতাইকারীরা অহরহ পথচারীদের ধন সম্পদ হাতিয়ে নিচ্ছে। কোন কোন ক্ষেত্রে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনাও পরিলক্ষিত হচ্ছে? 2017 সালে এসেছিল। উদ্দীপকে উল্লেখিত ছিনতাইকারীদের সাথে লর্ড বেন্টিংয়ের আমলের কোন চক্রের মিল রয়েছে? চোর, ডাকাত, ঠগী, প্রতারক। এই যে একটু আগে থেকে বারবার ঠগী ঠগী বলতেছিলাম, এই ঠগীরা কি করত? এই ঠগীরা ঠগ বা বাটপার ছিল, যারা বিভিন্নভাবে জনগণের জানমালের নিরাপত্তার ঝুঁকি তৈরি করছিল, বিভিন্ন জিনিস কেড়ে নিচ্ছিল এবং তাদেরকে হত্যার মতো কাজও কিন্তু তারা বারবার করে চলছিল। ওকে, তারপরে আসেন পরেরটায় যাই। সত্য বিলোপ নীতির প্রবর্তক কে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কি সত্য বিলোপের প্রবর্তক। দেশীয় রাজাদের পুত্রের সম্পত্তির অধিকার খর্ব করা মানে কি? কমানো। খর্ব করা মানে হচ্ছে কমানো। এটা কে কমান বা কে খর্ব করে? লর্ড ডালহৌসি। তারপরে আসেন তারপরেরটাই যাই। 29, হিন্দু বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন কে? লর্ড ডালহৌসি কি প্রবর্তন করেন? হিন্দু বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন। আর সতীদাহ প্রথা রহিত করেন কে? বলেন। এই দুইটা একটু লেখেন। রহিত করেন কে? লিখে ফেলেন এই দুইটা। লেখা হইলে একটু জানান। লেখা হইলে আমাকে একটু জানাই দেন। সতীদাহ প্রথা রহিত করে কে এবং হিন্দু বিধবা বিবাহ আইন প্রবর্তন করে কে? কমেন্টে জানাই ফেলেন। হইছে লেখা? ওকে, তারপরে আসেন কাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়? এই রেলপথটা আবিষ্কার বলবো না, সরি, মানে এটা সংস্কার বা এটা তৈরির যে উদ্যোগ, এটা কার? লর্ড ডালহৌসি। তিনি কিন্তু উন্নয়নের জন্য অনেক কাজ করেছে ভারতবর্ষের। কে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড সংস্কার করে? এটাও কিন্তু লর্ড ডালহৌসি করে। লর্ড ডালহৌসি তাইলে কি কি করে বলেন? একটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড সংস্কার করে, তারপরে কি করে? রেল লাইনের কাজ করে বা রেল যোগাযোগে কাজ করে, বিধবা বিবাহ চালু করে। একটু খাতায় নোট করে নেন, এগুলো কিন্তু সৃজনশীলের খ নাম্বারে আসবে, যে লর্ড ডালহৌসির কর্মকাণ্ড নিয়ে লিখো বা লর্ড ডালহৌসি কি কি সংস্কার করে, লিখে ফেলেন খাতায়। লেখা হলে একটু আমাকে জানাই দিতে হবে।
ওকে, দুঃখিত। ওকে, ফরাইজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? ফরাইজি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কুসংস্কার মুক্ত ধর্মীয় আদর্শ স্থাপন করা। কুসংস্কার মুক্ত কি করা? ধর্মীয় আদেশ স্থাপন করা। ওকে, ধর্মীয় যে আদর্শ সেখানে যতগুলো কুসংস্কার ছিল সেগুলোকে বাদ দেওয়ার একটা প্রকল্প সেখানে কিন্তু নেওয়া হয়। 33, ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করে কে? হাজী শরীয়তুল্লাহ তিতুমির, হাজী দুদু মিয়া, সৈয়দ আহমেদ খান। বলে ফেলেন। কে করে? হাজী দুদু মিয়া এই অরাজনৈতিক একটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করে। ফরজ শব্দের অর্থ কি? যা পালন করা অত্যাবশ্যকীয়। এটা আপনারা সবাই জানেন, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। এরপরে আসেন, বাঁশের কেল্লা তিতুমির নির্মাণ করে, এটাও আপনারা জানেন। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? অবভিয়াসলি ধর্মীয় অনুভূতিতে আঘাত। সিপাহী বিদ্রোহটা কেন হয়েছিল? ওই সময়ে যখন গোলা বারুদ ছিল, ওই সময় একটা কাত্তুস ছিল। সেটা কি? ওই গুলির ভিতরে যেটা লোড করে ফায়ার করে, সেই বুলেটের উপরে একটা আবরণ ছিল। ধরেন এটা হচ্ছে একটা বুলেট, আমার ড্রয়িং খুব খারাপ, আমি তারপরেও জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু আঁকাই দিই। ধরেন এটা হচ্ছে একটা বুলেট, এই বুলেটের উপরে একটা আবরণ দেওয়া থাকতো। এই বুলেটের উপরে কি থাকতো? একটা আবরণ দেওয়া থাকতো। এই যে আবরণটা দেওয়া থাকতো, সেই আবরণে তখন একটা কথা প্রচলিত ছিল, এই আবরণটা দাঁত দিয়ে ছিঁড়ে তারপর বন্দুকে দেয়া লাগতো। তখন একটা কথা প্রচলিত হইল যে এই আবরণে দুইটা উপাদান আছে, এক হচ্ছে গরুর চর্বি, দুই হচ্ছে শূকরের চর্বি। তখন সেনাবাহিনীতে হিন্দুও ছিল, মুসলমানও ছিল। যারা মুসলমান তারা বলল, না, এখানে শূকরের চর্বি আছে, এটা আমার জন্য হারাম, আমি তো এটা মুখে নিয়ে ছিটতে পারবো না। আবার হিন্দুরা বলল, এখানে গরুর চর্বি আছে, আমি যেহেতু গরুকে বা গরুকে মাতা হিসেবে আমরা সম্বোধন করি, আমরা তো এটা মুখে নিতে পারবো না। এই যে একটা বিদ্রোহ শুরু হইল, এই জন্য বলা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য সিপাহী বিদ্রোহ শুরু হয়। এরপরে আসেন, 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? অবভিয়াসলি এখানে এনফিল্ড রাইফেলের ব্যবহার, এবং এই রাইফেলেই কি ছিল? ওই যে কাত্তুস ছিল সেটাই গরু এবং শূকরের চর্বি ছিল বলে একটা কথা তখন প্রচলিত হয়, এবং সকল সৈন্য তখন কি হয়ে যায়? অনেক বেশি বিদ্রোহী হয়ে যায়। সিপাহী বিদ্রোহের নেতা বাহাদুর শাহকে কোথায় নির্বাসন করা হয়? তার মানে সে যে বিদ্রোহ করছে এই অপরাধে তাকে একটা খোলা জায়গায় রেখে আসা হয়েছে, সেটাকেই নির্বাসন বলে, এবং নির্বাসন করানো হয় রেঙ্গুনে। এটা একটু লিখে নেবেন, এটা আসবে, এটা সৃজনশীলে আসবে, এটা একটু লিখে নেন। এখানে দুইটা এমসিকিউ আছে। প্রথম এমসিকিউ, সিপাহী বিদ্রোহের নেতাকে বাহাদুর শাহ, এবং সেই বাহাদুর শাহকে কোথায় নির্বাসন করা হয়? রেঙ্গুনে। লিখে ফেলেন ঝটপট। ওকে, তারপরে আসেন, সিপাহী বিদ্রোহে কে প্রথম প্রকাশ্যে বিদ্রোহ করে? প্রথম প্রকাশ্যে বিদ্রোহ করে কে? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহে প্রথম প্রকাশ্যে বিদ্রোহ করে মঙ্গল পাণ্ডে। বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি বিদেশি কোম্পানির কর্মচারীদের দুপুরের খাবারে শ্রীগালের মাংস সরবরাহ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ সংবাদে দেশীয় কর্মচারীরা ক্ষিপ্ত হয় এবং বিদ্রোহ করে। এই সেম জিনিসটাই হয়েছে কোথায়? সিপাহী বিদ্রোহে। আমি আপনাদের অলরেডি এটা বলে ফেলছি। এই বিদ্রোহ কত সালে হয়? 1857। কত সালে হয়?
1857, এবং এই বিদ্রোহের ফলেই কিন্তু যেই কোম্পানি শাসন, সেই কোম্পানি শাসনটা কি হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। চলেন আমরা এবার দেখব আমাদের যেই 8টা অধ্যায় আছে, এই 8টা অধ্যায়ের যে সাজেশন, সেই সাজেশনটা আমরা দেখব এক এক করে। আপনাদের বাকি অধ্যায়ের এমসিকিউ করাবো। দেখেন আমরা কত গুছাই দিছি। প্রথম অধ্যায় থেকে কি কি এমসিকিউ, কি সিকিউ এর ক নাম্বারের জন্য পড়বেন এবং সেগুলো কেন গুরুত্বপূর্ণ, পর্তুগিজ নাবিকের নাম কি, ভাস্কো দা গামা, এবং এটা কত কত সালে আসছে, কতবার আসছে, কত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা এখানে লিখে দিছি। ভারতে তারপরে ভারতে আসার জলপথ আবিষ্কার করে ভাস্কো দা গামা, ইউরোপ থেকে ভারতে আসার জলপথকে আবিষ্কার করে। তারপরে ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসে। এইভাবে একেবারে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে, সেগুলো কিন্তু আমরা স্লাইডে এমসিকিউ সিকিউ সব কিছু আমরা স্লাইডে রাখছি। যারা যারা এই স্লাইডটি পেতে চান এখনই ক্লাসটা শেয়ার করবেন, রিয়াক্ট দিবেন এবং কমেন্টে লিখবেন ডান। 30 সেকেন্ড সময় নিচ্ছে আপনাদের, জাস্ট একটু দেখাই দেই আমি। এই যে এটা গেল আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় শুরু। ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিপূর্ণ রাজস্ব ব্যবস্থা ছিল পাইক বিদ্রোহের মূল কারণ। এই যে প্রত্যেকটা প্রশ্ন কি কি আপনাদের পড়তে হবে, কতটুকু পড়বেন, কতটুকু বাদ দিবেন, প্রত্যেকটা ব্যাপার কিন্তু এখানে আমরা রেখে দিয়েছি, ঠিক আছে? সুতরাং অবশ্যই অবশ্যই যাদের প্রয়োজন, যারা একটা ভালো প্রিপারেশন নিতে চান, তাদের ক্লাসটা শেয়ার করতে হবে। ক্লাসটা শেয়ার করলেই কিন্তু আপনারা পিডিএফটি পেয়ে যাবেন। আমরা আবারও এমসিকিউ সলভিং এ চলে যাব, চলে আসেন। ভাষা আন্দোলনের সময় বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক কি ছিল? নৌকা। গুরুত্বপূর্ণ, যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতীক ছিল নৌকা। এরপরে আসেন, পূর্ব বাংলা সম্পর্কে পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? পূর্ব বাংলা, এবং এই যে আপনাদের একটু আগে বলছিলাম যখন ব্রিটিশরা চলে গেল, তারা এই পুরো ভারতবর্ষকে কি করে দিয়ে গেল? এই ভারতবর্ষকে ভাগ করে দিল। ভাগ করে কিসের ভিত্তিতে ভাগ করলো? ধর্মের ভিত্তিতে। যে মুসলমানরা একটা দেশ হবে, হিন্দুরা আরেকটা দেশ হবে। মুসলমানদের দেশের নাম দিল পাকিস্তান, পাকিস্তান মানে পবিত্র স্থান। আর হিন্দুদের দেশের নাম দিল হিন্দুস্তান, বা যেটাকে আমরা ভারত বলি। ভারত বা কি নাম? হিন্দুস্তান। এই পাকিস্তানের আবার দুইটা ভাগ ছিল, একটা পূর্বে ছিল, একটা পশ্চিমে ছিল। পূর্বের যেটা ছিল তার প্রতিবেশী ছিল ভারত, মানে দুইটারই ভারত প্রতিবেশী। কিন্তু জিনিসটা কেমন ছিল আমি একেবারে ম্যাপ আঁকাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন যে এটা একটা অঞ্চল, এটা একটা পুরাটা মিলে একটা অঞ্চল। এখানে ধরেন যে পাকিস্তান, এখানে ধরেন ভারত, এখানে কথার কথা এখানে ধরেন বাংলাদেশ। কিন্তু এরা সবাই মুসলমান, আবার এরা সবাই ধরেন মুসলমান। তার মানে এটা পশ্চিম পাকিস্তান দিল, এটা পূর্ব পাকিস্তান দিল, এবং মাঝখানের এই অংশটা তো সবাই হিন্দু, এরা হিন্দু। তো এইভাবে একটা ভাগ করে দেয়া হলো, এবং এই ভাগ করে দেওয়ার পরেও দেখা গেল পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন করতে থাকলো। তাইলে পূর্ব বাংলা সম্পর্কে পাকিস্তানিরা আমাদের কি ভাবতো? যে ওরাও ইংরেজদের মতো আমাদের শাসন শোষণ করতে চাইতো, এই জন্য তাদেরকেও কি বলা হতো? ঔপনিবেশিক। তারপরে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। কত সালে পাকিস্তানের দ্বিতীয় সংবিধান প্রণীত হয়? খুবই দরকারি, 1962। লেখেন, এটা লিখে নেন, এটা ঝটপট লিখে নিতে হবে।
পিডিএফ দিব, যারা শেয়ার করবেন তাদের পিডিএফ দিব। শেয়ার করে লিখতে হবে শেয়ার ডান, তারা সবাই পিডিএফ পাবেন। যারা শেয়ার করেছেন পিডিএফ পেয়ে যাবেন, শেয়ার করা হলে আমাকে একটু জানান। ওকে, তারপরে আসেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উক্ত ঘোষণাপত্রটি মোহাম্মদ আলী জিন্নাহ দিয়েছিল। কোথায় দিয়েছিল বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সমাবর্তন অনুষ্ঠানে দিয়েছিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে দিয়েছিল। তার মানে অ্যান্সার হবে 1 আর 3। এরপরে আসেন ভাষা আন্দোলনের মাধ্যমে কিসের জন্ম হয়? এই ভাষা আন্দোলনের ফলে কিন্তু বাঙালিদের যে জাতীয়তাবাদ, যে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করব, বাঙালিদের একটা জাতীয় যে ঐক্য, সেই ঐক্য কিন্তু এই ভাষা আন্দোলনের কারণেই তৈরি হয়। এই পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, যারা শেয়ার করেছেন তারা অটো পাবেন, তাদের আর টেনশন করতে হবে না। যথেষ্ট ফাস্ট করা হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে। বাংলাকে রাষ্ট্রভাষা করার সর্বপ্রথম আন্দোলন করে কে করে? তমুদ্দিন মজলিস নামে একটা প্ল্যাটফর্ম করে। কি নাম? তমুদ্দুন মজলিস। এই যে তমুদ্দুন মজলিস। এরপরে আসেন 1948 সালের মাসে পাকিস্তানের স্থপতি ঢাকায় দুটি সমাবেশে বক্তব্য প্রদান করে। পূর্ব পাকিস্তানিদের রাষ্ট্রভাষার দাবি সরাসরি কি করে? প্রত্যাখ্যান করে। ফলে যে আন্দোলন শুরু হয় তারই চূড়ান্ত রূপ কি? 1971 সালের স্বাধীনতা। উদ্দীপকে কোন নেতার কথা বলা হয়েছে? ইয়াহিয়া খান, মোহাম্মদ আলী জিন্নাহ, জুলফিকার আলী ভুট্টো, আইয়ুব খান। কার কথা বলা হয়েছে? অবভিয়াসলি, দুঃখিত, মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা, দেখতে ভুল করেছি, মোহাম্মদ আলী জিন্নাহ এই সাইডে, মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে আসেন উক্ত আন্দোলনের ফলে কি হয়েছে? 21শে ফেব্রুয়ারিতে অনেকে শহীদ হয়েছে। হ্যাঁ, এটা সত্যি। তারপরে আসেন বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপরে বাঙালি জাতীয়তাবাদের জন্ম হয়েছে। 3টাই হয়েছে, ক খ গ। এরপরে আসেন তারপরেরটাই যাই। গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে বিবেচনার দাবি গৃহীত না হওয়ার ফলে কি হয়? এই দাবিটা গৃহীত না হওয়ার ফলে কি হয়? গণপরিষদের সদস্য পদ থেকে ধীরেন্দ্রনাথ দত্তকে বহিষ্কার করা হয়। পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের প্রশাসন ভবনের উপর হামলা চালায়। ধীরেন্দ্রনাথ দত্তকে গ্রেপ্তার করা হয়। সমগ্র পূর্ব পাকিস্তানে ধর্মঘট হয়। বলেন কি হবে? একটু দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত অ্যান্সার করতে হবে। ক্লাস শেষে পাবেন। এখন পিডিএফ নিয়ে লাফালাফি করে লাভ নাই। ক্লাস পুরোটা করেন, শেয়ার করে ডান লেখেন, কমেন্টে রিয়াক্ট দেন, অটো পিডিএফ পাবেন। পিডিএফ নিয়ে এখন লাফালাফি করেন না। এই বাংলা ভাষার পক্ষে প্রথম কে বক্তব্য দেয়? ধীরেন্দ্রনাথ দত্ত বক্তব্য দেয়। উর্দুর সাথে বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহার করার প্রস্তাব করে এই ধীরেন্দ্রনাথ দত্ত। এরপর আসেন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ইয়েতে চলে যাব একেবারে। বাঙালির ইতিহাস। আচ্ছা, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এখানে কোন ভাষার কথা বলা হয়েছে? অবভিয়াসলি বাংলা ভাষার কথা বলা হয়েছে। ভাষা শহীদ শফিউর রহমানের জন্মস্থান কোথায়? ভারতের বঙ্গের হুগলিতে। তারপরে 1952 সালে ভাষা আন্দোলনের নারীরা সাহায্য করেছে। কাকে সাহায্য করেছে? কিভাবে সাহায্য করেছে? হ্যাঁ, তারা খাদ্য দিছে, আহতদেরকে চিকিৎসা সেবা দিছে, বাড়ি বাড়ি চাঁদা তুলে তারা সহায়তা করেছে। 3টাই। এরপরে আসেন, এগুলো কিন্তু আপনারা ক্লাস 6-7 থেকে পড়েন। এই অধ্যায়গুলো আপনাদের একেবারেই সমস্যা হওয়ার কথা না। এই অধ্যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এগুলো সব পারবেন। সমস্যা হবে বহির্বিশ্বে বাঙালিদের যে যুদ্ধের ব্যাপারটা, এই জায়গায় একটু আপনারা সমস্যায় পড়তে পারেন। আচ্ছা, এরপর আসেন 21 নিয়ে প্রথম গানটা কে রচনা করে? খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়াচ্ছি, বাকিগুলো আপনারা কিন্তু পিডিএফ দেখে পড়ে নেবেন। আব্দুল গাফফার চৌধুরী, এটা লেখেন, সৃজনশীল ক নাম্বারে আসবে, লিখে ফেলেন।
যারা যারা শেয়ার করেছেন তারা অবশ্যই পিডিএফ পাবেন। আপু আমাদের এখানে আজান দিচ্ছে না, আজান আমাদের এখানে যখন দিবে তখন হয়তো আমরা অফ করব, আপাতত আমরা এখন অফ করতে পারছি না কারণ আমাদের এখানে আজান দিচ্ছে না। ওকে, তারপরে আসেন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি কে রচনা করে? আব্দুল গাফফার চৌধুরী। কে রচনা করে? আব্দুল গাফফার চৌধুরী। আচ্ছা, 21-এর প্রথম কবিতা কাটতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা মাহবুবুল আলম চৌধুরীর। তারপরে আসেন এখানে আর গুরুত্বপূর্ণ কিছু, হ্যাঁ এই জিনিসটা গুরুত্বপূর্ণ, স্থায়ীভাবে প্রতিষ্ঠিত শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কি নাম? হামিদুর রহমান। আচ্ছা একটু দাঁড়ান, একটু মার্ক করে দেই, এইটা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমি আপনাদেরকে একটু বলে দেই, ভারতে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজদের যেই প্রতিষ্ঠা লাভ, এই জায়গা থেকে আপনাদের একটা প্রশ্ন আসবে সৃজনশীলের ঘ নাম্বার। আপনাদের যে কোনো একটা সৃজনশীলের ঘ নাম্বারে এই প্রশ্নটা আসবে, অন্যরা সফল না হইলেও ইংরেজরা সফল হইছে, উদ্দীপক দিবে একটা, সেই উদ্দীপকের সাথে রিলেট করে এই জায়গাটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। ওকে, তারপরে আসেন ওকে, এরপরে আসেন আমরা চলে আসি রাজশাহীর ভুবন মোহন পার্ক কেন বিখ্যাত? ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত, মানে এই সময় আমাদের ভাষা আন্দোলনের বিভিন্ন আন্দোলন সংগ্রাম এখানে হয়েছে, এই জন্য রাজশাহীর ভুবন মোহন পার্ক অনেক বিখ্যাত। এর সাথে আরেকটা জায়গা অনেক বিখ্যাত, আপনাদেরকে একটু বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপোজিটে শহীদ মিনার আছে। আপনারা কেউ এসেছেন কিনা আমি জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনএস বিল্ডিং মানে আইন অনুষদ যেটা, তার অপোজিটেই শহীদ মিনার, এবং তার থেকে 4 থেকে 5 পা এগোলে আপনারা দেখতে পারবেন ঢাকা মেডিকেল কলেজ। তো যখন 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আন্দোলনের একটা সিদ্ধান্ত নেওয়া হলো, এই সিদ্ধান্ত যেদিন নেওয়া হলো সেদিন কিন্তু পাকিস্তানিরা বুঝতে পারলো এবং তারা 144 ধারা জারি করলো। 144 ধারা জারি করলে বেশি মানুষ একসাথে বের হওয়া যায় না, কিন্তু তারা সিদ্ধান্ত নিল যে আমাদের যেহেতু এই ভাষার দাবিটা আমাদের পূরণ করতে হবে, তারা কিন্তু অবশ্যই এখানে কি করলো, তারা এখানে 10 জন করে বের হওয়ার একটা সিদ্ধান্ত নিল যে আমরা 10 জন করে বের হয়ে এখানে একটা আন্দোলন করব, এবং তারা বের হলো একইভাবে। এবং যেহেতু পাকিস্তানিরা 144 ধারা দিয়েছিল, তারা নির্মমভাবে সেখানে কিন্তু গুলিবর্ষণ করলো, এবং এর থেকেই জনগণ যখন একটা তীব্র রোষানলে তারা পড়লো, আস্তে আস্তে কিন্তু সারা বিশ্বে এই খবরটি আলোড়িত করলো, কারণ বিশ্বের কোনো দেশ তাদের স্বাধীনতার জন্য বা তাদের তাদের ভাষার জন্য, ভাষাকে নিজের মায়ের ভাষায় নিজে কথা বলবে, এটাকে কেউই কিন্তু পাওয়ার জন্য রক্ত দেয়নি। এই সকল কারণে কিন্তু মোটামুটি কি করেছে, এই আমাদের ভাষা আন্দোলনটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ওকে, চলে আসেন আমরা চলে যাই তারপরে গুরুত্বপূর্ণগুলাতে আমরা একটু হোল্ড করব। যেমন এইটা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে ইউনেস্কোকে কয়টি দেশ সমর্থন দেয়? 188টা দেশ। কয়টা দেশ সমর্থন দেয়? 188টা দেশ। তারপরে আসেন 21শে ফেব্রুয়ারি বর্তমানে বিশ্বব্যাপী কি হিসেবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এগুলো তো আপনারা ইজিলি জানেন, এগুলো নিয়ে আর কথা বলছি না। চলে আসি, এই যে সিয়েরা লিওন নামে একটা দেশ আছে, এই দেশে বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘ পাঠিয়েছিল। ওই দেশে অনেক অশান্তি হচ্ছিল, ওই দেশ স্বাধীনতা যখন চাচ্ছিল তখন সেই দেশটি যেই দেশের আন্ডারে ছিল তারা সেই দেশকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করত, যেখানে বাঙালি সেনাবাহিনী গিয়ে মানে তাদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য এবং তাদের অশান্তি রোধ করার জন্য কিন্তু কাজ করে, মিশনে গেছিল। এই কারণে বাঙালিদের প্রতি সম্মান রেখে সিয়েরা লিওন বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তো এই উদ্দীপকটাই আছে, সিয়েরা লিওন শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী ভূমিকা অনবদ্য। প্রেসিডেন্ট আহমদ তেজান কাব্বা সেনা সদস্যদের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে বাংলা ভাষাকে কি করেছে? সরকারি ভাষার মর্যাদা দিয়েছে।
কি করেছে? সরকারি ভাষার মর্যাদা দেয়। বাংলা ভাষার সম্মানার্থে বিশ্বের অনেক দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। জাতিসংঘের কোন সংস্থা বাংলাকে আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন অধিষ্ঠিত করেছে? ইউনেস্কো। ইউনেস্কো কি? জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন যারা ভাষা, সাহিত্য, বিজ্ঞান, শিক্ষা এগুলো নিয়ে কাজ করে। কি কি নিয়ে? ভাষা, সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। তারপর আসেন, কোন তারিখে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? কোন তারিখে? 1999 সালের 17ই নভেম্বর। 1999 সালের 17ই নভেম্বর। একটু লেখেন কমেন্টে, কমেন্টে একটু লিখে ফেলেন। আচ্ছা, সিকিউ এমসিকিউ। আচ্ছা দেখেন, আমি আপনাদের অনেকবার বলছি যে এই ক্লাসটা শেষ হলে পিডিএফটা সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। যারা শেয়ার করেছেন তারা সবাই পাবেন। তো বারবার সেম কোশ্চেন কাইন্ডলি একটু কইরেন না। আপনাদের সিকিউ, এমসিকিউ, তারপর এক কথায় উত্তর যেগুলো, খ নাম্বারের অনুধাবন সবগুলোই দেওয়া হবে। এটা এবার নিয়ে আমি না হইলেও 15 থেকে 20 বার বললাম। তো যখন যেটা পড়ানো হচ্ছে একটু মানে মনোযোগ দেন, তাহলেই হবে। আপনাদের প্রত্যেকটা পিডিএফ এখানে আছে, আমি দেখাইছি। অনেকে হয়তো পরে জয়েন করছেন, তারা হয়তো দেখেন নাই, কিন্তু এটা নিয়ে আপনাদের এত উৎসুক, এত চিন্তিত হওয়ার কিচ্ছু নাই। ওকে, এরপরে আসেন পূর্ব বাংলার সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলন। এখানে দেখেন, এখানে কিছু বিষয় আছে। কোন চুক্তির মাধ্যমে পাক ভারত যুদ্ধের অবসান হয়? কি চুক্তি? তাসখন্দ। তাসখন্দ চুক্তি, যেই চুক্তিটা হয় 1965 সালে। কত সালে পাক ভারত যুদ্ধ সংগঠিত হয়? 1965 সালে পাকিস্তান আর ভারতের একটা যুদ্ধ হয়। ঠিক আছে, কত সালে? 1965 সালে। এবং মাঝে মাঝে পাকিস্তান আর ভারতের একটা ইস্যু নিয়ে যুদ্ধ হয়। ইস্যুটার নাম আপনারা জানেন? বলেন তো। কাশ্মীর ইস্যু নিয়ে ভারত আর পাকিস্তানের কি হয়? যুদ্ধ হয় মাঝে মাঝেই, বা ঝামেলা হয়। 6 দফা দাবি কত সালে উত্থাপিত হয়? অবভিয়াসলি 1966 সালে। এটা শেখ মুজিবুর রহমান মানে এই 6 দফা ঘোষণা করে। এই 6 দফাকে কি বলা হয়? বাঙালির মুক্তির সনদ বলা হয়। একটা প্রশ্ন আপনাদের অবশ্যই আসবে, 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? একেবারে 100% আসবে, লিখে নেন। 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? একটু লিখে ফেলেন। এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। আগরতলা মামলার প্রধান আসামি ছিল শেখ মুজিবুর রহমান। তারপরে মৌলিক গণতন্ত্রের প্রবক্তা জেনারেল আইয়ুব খান। আগরতলা মামলার শেখ মুজিব সহ 35 জন আসামি ছিল। এগুলো আপনারা বেসিক একেবারে জানেন, এগুলো নিয়ে কিছু বলছি না। তারপর 69 গণ অভ্যুত্থানের প্রথম ছাত্রনেতা কে ছিল? আসাদুজ্জামান। তো এই জিনিসগুলো আপনাদের একটু একটা পর্যায়ে মনে রাখতে হবে। 52-তে ভাষা আন্দোলন, 66-তে 6 দফা, 1969-এ কি হয়েছে বলেন? গণ অভ্যুত্থান হয়েছে। 1970 সালে সাধারণ নির্বাচন হয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। এবং এর ভিতরে আপনার এই 6 দফার পরে যেই মানে 6 দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এটা কিন্তু আমি বারবার বলতেছি। ওকে, আইয়ুব খান সামরিক শাসন জারি করে 1958-তে। এগুলো একটু লিখে ফেলবেন আপনারা। ওকে, তো এগুলো আপনারা যারা স্লাইড শেয়ার করবেন ইজিলি পেয়ে যাবেন। আমরা খুব সুন্দর করে এখানে সাজাই দিছি। অলরাইট, আমরা চলে যাব এমসিকিউ এ। এবং এই অধ্যায়ের এমসিকিউ গুরুত্বপূর্ণ এবং আপনারা অনেক ক্ষেত্রেই এখান থেকে ভুল করবেন। এই জন্য বলতেছি, যারা ক্লাস করতেছেন মনোযোগ দিয়ে একটু করেন। ওকে,
পিডিএফ দেয়া হবে, যারা শেয়ার করে ডান লিখেছেন ক্লাস শেষে সবাই পিডিএফ পাবেন। আইয়ুব খানের সামরিক শাসন আমলের অভিনব সৃষ্টি কি? মৌলিক গণতন্ত্র, একটু আগেই বলছি মৌলিক গণতন্ত্রের প্রবক্তাকে বা সৃষ্টিকারীকে আইয়ুব খান, মৌলিক গণতন্ত্রের প্রবক্তাকে আইয়ুব খান। তারপর মৌলিক গণতন্ত্রের প্রবক্তা, আবার সেম কোশ্চেন, আইয়ুব খান, একই কোশ্চেন বিভিন্নভাবে বারবার আসে। পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে? ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করে। এরপরে চলে আসেন, পরেরটায় চলে যাই। পাকিস্তানের রাজধানী করাচি থেকে কোথায় স্থানান্তর করা হয়? কোথায় স্থানান্তর করা হয়? ইসলামাবাদে। পাকিস্তান ভারত যুদ্ধ কবে হয়? 1965। কবে হয়? 1965। ওকে, অপশন দেখেন। আচ্ছা, 1965। 1965 সালে এই যুদ্ধ কতদিন হয়? 17 দিনের যুদ্ধ। যুদ্ধ হয় 1965-তে। যুদ্ধটা কতদিন ছিল? 17 দিন ছিল। এই দুইটা তথ্য একটু লিখে নেন। ভারত পাকিস্তান যুদ্ধ 1965-তে হয়, 17 দিন হয়। 6 দফা কি ছিল? আত্মনিয়ন্ত্রণ অধিকার, সাময়িক মুক্তি, স্বাধীনতা লাভ করা, নাকি রাজনৈতিক মুক্তি? এটা আত্মনিয়ন্ত্রণ অধিকার, যে নিজেরা নিজেকে অধিকার, আমরা নিজেরা নিজেদেরকে কি করব? নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করব। এর ভিতরে অনেক কিছু ছিল। তারা প্যারামিলিটারি চাইছিল। কি চাইছিল? প্যারামিলিটারি, আধা সামরিক বাহিনী। এরপরে তারা কি চাইছিল? যে আমাদের দেশের আমদানি এবং রপ্তানির এই হিসাবের টাকা আমাদের কাছে আসবে। তারপর তারা কি চাইছিল? মানে মেইনলি তারা স্বায়ত্ত শাসন চাইছিল। এরপরে আসেন, 6 দফা কোথায় উত্থাপিত হয়? লাহোরে উত্থাপিত হয়। পূর্ব পাকিস্তানের শাসনতন্ত্রের বা স্বায়ত্ত শাসনের দাবি প্রবলিত প্রস্তাব কোনটা? অবভিয়াসলি 6 দফা। তারপরে আসেন শেখ মুজিবুর রহমানের 6 দফার দাবির উদ্দেশ্য প্রাদেশিক স্বায়ত্তশাসন, এগুলো পারবেন। আগরতলা মামলা 35 জন। সার্জেন্ট জহুরুল হক আগরতলা মামলার কত নম্বর আসামি ছিল? 17 নম্বর আসামি ছিল। এবং তার নামে কি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে কিন্তু একটা হল আছে। ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে একটা হল আছে, এবং এই হলের পূর্ব নাম ছিল ইকবাল হল। কি নাম? ইকবাল হল। এই ইকবাল হলটার নাম পরিবর্তিত হয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল হয়েছে। ওকে, কোন আন্দোলনের ফলে আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করে? 1969 সালে একটা গণ অভ্যুত্থান হয়। 1969 সালে যেই গণ অভ্যুত্থান হয় সেটাই আইয়ুব খান কি করে? ক্ষমতা ত্যাগ করে। গণ অভ্যুত্থানে আসাদুজ্জামান বা আসাদ শহীদ হয়েছিল। তারপরে আসেন, কারা প্রথম ঢাকায় পাকিস্তানি পতাকার পরিবর্তে বাঙালি পতাকা বা বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল? ছাত্র সংগ্রাম পরিষদ। এটা লিখে নেন, কতে আসবে। লেখা হলে একটু ডান বলেন। এই পর্যন্ত একটু লিখে ফেলেন। যারা শেয়ার করছেন অটোমেটিক পিডিএফ পাবেন। বারবার পিডিএফ করার কিচ্ছু হয় নাই ভাইয়া আপুরা, একটু শান্ত হন। ওকে, শেয়ার দেখতেছি 55-60টা, আর সবাই খালি বলতেছে যে শেয়ার ডান। তাইলে কি হইল? ওকে, চলে যাচ্ছি আমরা পরের এমসিকিউ এ। যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো বলে দিচ্ছি, আর যেগুলো জাস্ট একবার রিডিং পড়লে আপনারা পারবেন সেগুলো নিয়ে কথা বলছি না। ছাত্র সংগ্রাম পরিষদের দফা ছিল 11টা। কয় দফা? 11 দফা। এবং এই 20 জানুয়ারি নিহত হয় কি? 1969 সালের আসাদুজ্জামান। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় 1969 সালে। একটু লেখেন, এটা একটু লিখে ফেলেন। কিভাবে আইয়ুব খানের পতন হয়? এই যে আপনার জনতার চাপের মুখে আইয়ুব খানের পতন হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ শিক্ষক কে ছিল? শামসুজ্জোহা, যিনি কোথাকার শিক্ষক ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়। লিখে নেন, কিছু কিছু জিনিস লেখাচ্ছি যেগুলো একদম অবশ্যই আসবে, সেগুলো লেখাচ্ছি।
যাদের লেখা হয়ে গেছে একটু আমাকে জানান। ওকে, তারপরে আসেন পরেরটায় যাই। কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল? একটু আগে আমি বলে দিছি, রাজশাহী। 1970-এর নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে হ্যাঁ, পাকিস্তান কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। কারণ ওই 1970 সালের নির্বাচনে অধিকাংশ সিটে আওয়ামী লীগ জয়লাভ করে এবং বোঝাই যাচ্ছিল যে এই ক্ষমতায় পশ্চিম পাকিস্তান কখনো মেনে নিবে না, সুতরাং পাকিস্তান আস্তে আস্তে ভাগ হয়ে যাবে। 1970-এর নির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগ। তারপরে আসেন, এগুলো প্রশ্ন আসবে না, রাজনৈতিক কারণে এই বছর এগুলো আসবে না। পাক ভারত যুদ্ধ এটা কবে হয়েছে বলেন? 17 দিন হয়েছে। কবে হয়েছে? কত সালে বলেন? 1900 কত? ইন্দিরা গান্ধীর উদ্যোগে, সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে, জাতিসংঘের উদ্যোগে। কার উদ্যোগে হয়েছে? এখানে ইন্দিরা গান্ধীর কোনো কাহিনী নাই। সোভিয়েত ইউনিয়ন এবং জাতিসংঘ, এই দুইটার উদ্যোগে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়। আগরতলা মামলার উদ্দেশ্য কি ছিল? 6 দফাকে তারা কোনোভাবেই মেনে নিবে না আর নিপীড়নের মাধ্যমে মানুষকে দমন করবে, এই দুইটাই উদ্দেশ্য ছিল। চলে আসেন এরপরে। শেখ মুজিব রিলেটেড যেগুলো প্রশ্ন আমি সেগুলো স্কিপ করতেছি। কেন করতেছি আপনারাও জানেন, কারণ এই বছর শেখ মুজিবুর রহমান থেকে কোনো প্রশ্ন আসবে না। তো এই স্লাইডেরও শেখ মুজিব রিলেটেড যেগুলো আছে সেগুলো আপনারা কি পড়বেন? বাদ দিয়ে পড়বেন। চলে আসেন 6ষ্ঠ অধ্যায়, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। এই অধ্যায়টা আপনারা ছোটবেলা থেকে এত বেশি পড়ছেন, এই অধ্যায় নিয়ে আসলে কিছু বলার নেই। ক্লাস 7 থেকে এই অধ্যায় আপনারা পড়ে আসছেন। আমরা চলে যাচ্ছি এই জন্য প্রথমেই 7ম অধ্যায়ে, তারপরে আবার আমরা এই অধ্যায়ে এসে যদি কোনো সমস্যা থাকে আপনাদের, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম বা মুজিবনগর সরকারের কার্যক্রম আমরা যদি একটু দেখি, মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 11টা, এটা আপনারা জানেন। তারপরে আসেন, মুক্তিযুদ্ধে ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টরের অধীনে ছিল এবং কিছু কিছু অংশ 3-এও গেছিল। এরপরে আসেন, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নাম্বার সেক্টরে ছিল? এটা গুরুত্বপূর্ণ, 8 নাম্বার সেক্টরে। একমাত্র নৌ সেক্টর ছিল 10 নাম্বার সেক্টর। আপনাদের পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে, কোন সেক্টরে সেক্টর কমান্ডার ছিল না? বলে ফেলেন, কোন সেক্টরে সেক্টর কমান্ডার ছিল না? কমেন্ট করেন। একটু কমেন্ট করে ফেলেন, কোন সেক্টরে সেক্টর কমান্ডার ছিল না? কত নাম্বার সেক্টরে? ওকে, তারপরে আসেন, যুদ্ধে অনিয়মিত বাহিনীর নাম কি ছিল? তাদের নাম ছিল গণবাহিনী বা ফ্রিডম ফাইটার, যারা একেবারে কোনো পুলিশ, র্যাব আর মানে র্যাব তো তখন ছিলই না, দুঃখিত, পুলিশ আর্মি সদস্য না, সাধারণ জনগণ প্রশিক্ষণ নিতে যুদ্ধ করছে, তাদের বলা হইতো ফ্রিডম ফাইটার। মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন? কারণ দেশের সর্বস্তরের মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। আপনারা এখানে কিন্তু একেবারে সৃজনশীল সব কিছু সাজেশন পেয়ে যাচ্ছেন। আমরা একেবারে চলে যাব এমসিকিউ এ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিল? শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতিটা আসতে পারে, উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি। কোন সময়ে? মুক্তিযুদ্ধের সময় জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি। আপনাদের কি এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা আমাকে বললে আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ওকে, অনেকেই অ্যান্সার করছিলেন 10 নম্বর সেক্টর, চমৎকার, ঠিক আছে। মুজিবনগর কোথায় অবস্থিত ছিল? মুজিবনগর অবস্থিত ছিল এখানে ঝিনাইদহ, সাতক্ষীরা, মেহেরপুর নাকি চুয়াডাঙ্গা? মুজিবনগর কোথায় ছিল? মেহেরপুরে, উত্তর ঠিক করে নেন। তারপরে আসেন,
মুজিবনগর সরকার গঠনের উপকারিতা কি ছিল? সুষ্ঠুভাবে যুদ্ধ পরিচালনা, কার্যকরী মন্ত্রী পরিষদ গঠন, স্বাধীনতাকামী মানুষকে উৎসাহিত করা। তিনটাই ছিল। এটা কিন্তু ভুল, এটা ঠিক করে নেন। তারপরে আসেন, বাংলাদেশের বিমান বাহিনীর জন্ম কার নেতৃত্বে? এ কে খন্দকার। মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল MAG ওসমানী। ওই যে একজন ভদ্রলোককে দেখবেন যে একদম দাড়ি মোজ দেখলেই বোঝা যায় যে না একেবারে খুব জাদরেল একজন মানুষ বা একজন ওয়েল এস্টাবলিশ মানুষ, তখনই কিন্তু বোঝা যায়। এটা কোন সাবজেক্ট? যদি আপনারা এখনো এমসিকিউ দেখে না বোঝেন যেটা কোন অধ্যায়ের এমসিকিউ, তাইলে আপনাদের কপালে দুঃখ আছে। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে? কর্নেল ওসমানী। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে কে? ইপিআর করছে। এখানে বিরুদ্ধে লড়াই করে কে বলছে? ইপিআর করছে, আনসার করছে। কে হবে? 1 ও 2। এখানে ভুল আছে। আল বদর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি, এটা ভুল। তারপরে আসেন, যৌথ বাহিনী বাংলাদেশের রণাঙ্গনকে কয়টি সামরিক অঞ্চলে ভাগ করেছে? 3, 4, 6, 7। কয়টা? 4টা। রণাঙ্গনকে বা যুদ্ধক্ষেত্রকে 4টা সামরিক অঞ্চলে এবং 7টা সেক্টরে, সরি 11টা সেক্টরে, 11টা সেক্টরে। ওকে। এবং 64টা কি সে ভাগ করছে? বলেন সাব সেক্টর কয়টা ছিল? মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর কয়টি ছিল? বলে ফেলেন। সাব সেক্টর কয়টি ছিল? যারা ক্লাসে আছেন রিয়াক্ট দিচ্ছেন না, একটু লাস্ট 1 সেকেন্ডের ভিতরে সবাই একটু রিয়াক্ট দিয়ে দেন তো ভাইয়া পুরা। ওকে, আসেন, মুক্তিযুদ্ধতে কে ফোর্স? জেড ফোর্স, কে ফোর্স। এখানে কেতে কি? কেতে কি হয়? খালেদ মোশাররফ। মানে নিজের নামের প্রথম অক্ষর দিয়ে তারা বিভিন্ন ফোর্স তৈরি করেছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধে জেড ফোর্স, জেড মানে জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত একমাত্র বেসামরিক ব্যক্তি, খুবই গুরুত্বপূর্ণ, আব্দুল কাদের সিদ্দিক। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবকে পেয়েছে একজন নারী, তারামন বিবি। মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনীর কমান্ড হিসেবে যৌথ কমান্ড কিভাবে গঠিত হয়? এখানে ভারতীয় সেনারা আমাদের সাথে যুক্ত হয়েছিল, তাদেরকে আমরা বলতাম মিত্র বাহিনী, তার সাথে আমাদের মুক্তি বাহিনী, এই দুইটা সমন্বয়ে গঠিত হয়েছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, মানে এখানে কাউকে হারানো যাবে না। বুঝেনি? দুর্বৃত্ত, তার মানে যারা সন্ত্রাস করতে এসেছে, দুর্বৃত্তায়ন করতে এসেছে, তারা এটা বুঝেনি। কবিতাটি বাংলার কোন ঘটনাকে মনে করিয়ে দেয়? অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধকে মনে করিয়ে দেয়। তারপরে আসেন, মুক্তিযুদ্ধ চলাকালীন নিচের কোনটি অনিয়মিত বাহিনীর অন্তর্ভুক্ত ছিল? অনিয়মিত বাহিনী মানে কি? যেটা একেবারে কোনো সেনাবাহিনীর সাথে অন্তর্ভুক্ত ছিল না। এখানে অনিয়মিত বাহিনীর অন্তর্ভুক্ত ছিল কারা? জেড ফোর্স, কে ফোর্স, তারপর মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী, জিয়া বাহিনী। এখানে কিন্তু এই যে 1 নাম্বার দেখতেছেন জেড ফোর্স, এস ফোর্স, এটা কিন্তু বলতে গেলে আপনারা অনিয়মিতর ভিতরেই নিয়মিতর ভিতরেই বলতে পারেন। এটার উত্তরও কিন্তু ভুল আছে, ঠিক আছে? এটার উত্তরও কিন্তু ভুল আছে। মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, এটা হচ্ছে আপনার অনিয়মিত বাহিনী ছিল। হেমায়েত বাহিনী, জিয়া বাহিনীও অনিয়মিত। তার মানে 2 ও 3 অ্যান্সার হবে, গ নাম্বার হবে অ্যান্সার। এখানে 2-1টা ভুল আছে, আমি পিডিএফ দেওয়ার সময় এটা ঠিক করে আপনাদেরকে পাঠাই দিব। আচ্ছা, আসেন, গুরুত্বপূর্ণ কিছু জায়গায় যাচ্ছি। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল চরমপত্র। এখানে ঢাকাইয়া ভাষায় মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হতো, বিভিন্ন সাক্ষাৎকার দেওয়া হতো। ওকে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্রের পাঠ করত কে? এম আক্তার মুকুল, এম আর আক্তার মুকুল। এটা খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো, লিখে ফেলেন। এটা একটু কষ্ট করে লিখে ফেলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14ই ডিসেম্বর। এই দিনে আমাদের অনেক শিক্ষক, তারপর সাংবাদিক, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ারকে হত্যা করা হয়। আমাদের অনেক বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় বলে এই দিনকে কি বলা হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয়।
এরপরে আসেন, বুদ্ধিজীবীদের হত্যার মূল উদ্দেশ্য কি ছিল? বুদ্ধিজীবীকে হত্যার মূল উদ্দেশ্য কি ছিল? বাংলাদেশকে মেধাশূন্য করার, যে আমরা যেহেতু হেরেই যাচ্ছি, যাওয়ার আগে এই দেশের যেই গুণী মানুষ আছে যারা এই দেশের হাল ধরতে পারে তাদেরকে আমরা কি করে দিয়ে যাব? হত্যা করে যাব। মুক্তিযুদ্ধ বিরোধী আল বদর বাহিনীর কর্মতৎপরতা ছিল কোনটা? তারা কিন্তু এই আল বদর কি করছে? বুদ্ধিজীবী হত্যা করছে। তারপরে আসেন, পাকিস্তানি সেনাবাহিনী কত তারিখে আত্মসমর্পণ করে? এটা আমরা সবাই জানি, 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর যার কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে? জগজিৎ সিং আরোরা। জগজিৎ সিং আরোরা যিনি কিন্তু ভারতের ছিলেন, তার কাছে কি করে? আত্মসমর্পণ করে। এরপরে আসেন, মুক্তিযুদ্ধের পক্ষে সর্বাত্মক সাহায্য করছে কে? ভারত করছে। মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা অবশ্যই অবশ্যই আসবে, এটা অবশ্যই আসবে, যশোর। এটা লিখে নেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর প্রতীক কে? অবশ্যই তারামন বিবি পাইছে, সিতারা বেগম পাইছে, এই দুইজনই পাইছে, 1 ও 3। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? 7 নাম্বার অধ্যায় পর্যন্ত কারো কি প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলতে হবে। এই পর্যন্ত কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলে ফেলেন ঝটপট। ওকে, চলে যাচ্ছি তারপরেরটাই। জর্জ হ্যারিস, এই অধ্যায়টা মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি এবং বহির্বিশ্ব। এখানে বাঙালিরা কিভাবে আমাদেরকে হেল্প করেছে এবং বহির্বিশ্বের বিভিন্ন গুণী মানুষ কিভাবে হেল্প করেছে সেগুলো আমরা একটু দেখছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিল? কোন দেশের নাগরিক ছিল? ব্রিটেনের। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার রচয়িতাকে? কে রচয়িতা? কবি অ্যালেন গ্রিন্সবার্গ। তো এখানে আপনাদের সুন্দর করে এগুলো কিন্তু সাজায় দেওয়া আছে, এমসিকিউ থেকে শুরু করে সৃজনশীল, ক নাম্বার, খ নাম্বার, এগুলো যদি আপনারা পড়ে ফেলেন তাহলে আপনারা ভালো করবেন। এবং এই অধ্যায়ের এমসিকিউ সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা কিছু এমসিকিউ সলভ করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিল? রিচার্ড নিক্সন। যুক্তরাষ্ট্র কিন্তু চাচ্ছিল পাকিস্তানকে সহায়তা করার জন্য, এবং রাশিয়া আমাদেরকে সহায়তা বা বাঙালিকে সহায়তা করার জন্য কাজ করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। এই দুইটা দেশ বিভিন্ন সময় আমাদের কিন্তু অত্যাচার নির্যাতনে সমর্থন দিয়েছে। ভেটো দেওয়া মানে হচ্ছে আমি মানি না, মানে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আপনি সেখানে গিয়ে প্রতিবাদ করলেন যে না এটা আমি মানি না, সেটাকেই বলা হয় কি? ভেটো দেওয়া। সাইমন ড্রিঙ্ক পেশায় কি ছিলেন? এই সাইমন ড্রিঙ্কস ছিলেন একজন সাংবাদিক। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সমর্থন দিয়েছে ইউরোপের কোন অংশ? এটা লিখে নিতে হবে, এটা ইউরোপের পূর্বাংশ, এটা একটু লিখে নেন। আমরা একেবারে ক্লাসের শেষের দিকে আসছি, একটু ঠান্ডা মাথায় আমরা একটু করি। অবশ্যই বইয়ে আছে, বইয়ে না থাকলে কেন আপনাদেরকে এগুলো দেয়া হচ্ছে? যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম সালাম। আচ্ছা, একটু সবাই একটু মনোযোগ দেই, ঠিক আছে? এমন অনেকে আসে ক্লাসের এখানে এসে আপনাকে হুট করে এমন একটা মন্তব্য করবে বা ক্লাসে এমন একটা কমেন্ট করে যেটা সে নিজেও জানে যে এগুলো বলা ঠিক না বা বলা উচিত না, কিন্তু তারা বলে মনে করে তারা হয়তো অনেক বড় হয়ে গেছে বা তারা মানুষজন খুব মজা পাচ্ছে, কিন্তু এমন না। আপনাদের পরীক্ষা 2 দিন পরে, এখনো যদি আপনারা সিরিয়াস না হন তাহলে আসলে খুব দুঃখের বিষয়। আপনাদের পরীক্ষা ভালো খারাপ আপনাদেরই বুঝে নিতে হবে। এর মাঝখানে মজা করবেন, ইয়ার্কি করবেন, কিন্তু লিমিটে থেকে, লিমিট বুঝতে হবে। আচ্ছা, কারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দেয়নি? আরবের যেই দেশ তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দেয়নি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের যুদ্ধ বিমানগুলি কোন দেশের বিমানবন্দর ব্যবহার করে? শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা কিন্তু পাকিস্তানকে ওই সময়ে সহায়তা করছে। তারপরে আসেন, রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে? হেনরি ডুনান্ট। এটা লিখে নেন, গুরুত্বপূর্ণ। 8 নাম্বারটা লিখে ফেলেন ঝটপট। সব অধ্যায়ের এমসিকিউ এখানে আছে, পিডিএফ পাইলে সবই পেয়ে যাবেন। যারা যারা পিডিএফ পেতে চান ক্লাসটা শেয়ার দিয়ে ডান লেখেন।
এখানে সব অধ্যায়ের এমসিকিউ আছে। ওকে, হেনরি ডুনার্টকে রেড ক্রসের প্রতিষ্ঠাতা, আপনারা স্কুল লাইফে কলেজ লাইফে রেড ক্রিসেন্ট কে কে করছেন বলেন, তাদের তো জানার কথা। প্রখ্যাত শিল্পী শাকিরাকেও তো সবাই অবশ্যই চেনেন। আত্মমানবতার সাহায্যার্থে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করে। উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্য বইয়ের মুক্তিযুদ্ধকালীন কোন শিল্পীর সাথে সাদৃশ্যপূর্ণ? জর্জ হ্যারিসন। উল্লেখিত শিল্পীর বিষয়টি পাকিস্তান রক্ষায় সাহায্য করে, মুক্তিযুদ্ধের পক্ষে অর্থ সংগ্রহ করে, বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত গঠন করে। কি কি হবে? মুক্তিযুদ্ধের পক্ষে অর্থ সংগ্রহ করে, বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলে। এটা আমরা জানি জর্জ হ্যারিসনের কাজে। তারপরে আসেন, বাঙালিদের মুক্তিযুদ্ধে প্রথম কোন দেশ সহায়তা করে? অবভিয়াসলি ভারত করে। এখন একটা প্রশ্ন আছে, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কে? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান, লেখেন। দ্বিতীয় স্বীকৃতি দেয় ভারত। তারপরে আসেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন বিশ্বনেতার অবদান অতুলনীয় বা তুলনাহীন? ইন্দিরা গান্ধী। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল এই ইন্দিরা গান্ধী। সোভিয়েত ইউনিয়ন মানে যেটা রাশিয়া সহ বিভিন্ন দেশ, অনেকগুলা দেশ ছিল যারা কমিউনিজম বিশ্বাস করত বা সমাজতন্ত্র বিশ্বাস করত, তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় 24শে জানুয়ারি 1972 সালে। কলকাতার রেডিও নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে বাংলাদেশের সামরিক অভিযানের সংবাদ বারবার পরিবেশন করতে থাকে। কবে? 1971 সালের 27শে মার্চ। কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জায়গা করে দেয়া হয়? কলকাতা রেডিও স্টেশনে। তারপরে আকাশবাণী রেডিও কোন দেশের? ভারতের। বিখ্যাত সঙ্গীত শিল্পী পণ্ডিত রবিশঙ্কর কোথায় জন্মগ্রহণ করে? ভারতে। এই পেজে আর কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু জানাই দেন। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, 2-3 মিনিট। তারপরে আসেন, পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরের সপ্তম নৌবহর পাঠায় কারা? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন বৃহৎ শক্তি রাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতা করে? এই মার্কিন যুক্তরাষ্ট্র করে। তারপরে আসেন, মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কে? নিক্সন। এগুলো বলছি আপনাদের। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয়? নিউ ইয়র্কে হয়। এগুলো মোটামুটি আপনারা পারবেন। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। তো এই যে মোটামুটি আজকে আপনাদের যে পিডিএফটা আপনারা পাবেন, এই পিডিএফটা পাওয়ার পরে আপনারা পড়া শুরু করবেন, যেগুলো ক্লাসে পড়াইছি প্লাস যেগুলো পিডিএফে আছে, এবং বইয়ের শেষের এমসিকিউ। এই কম্বিনেশন যদি ফলো করেন পরীক্ষা অনেক ভালো হবে এবং অবশ্যই আপনারা সবাই ভালো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।